মাথা নিচু করে থাকতে হবে না, এবার তাকাতে পারিস। কিশোরী চঞ্চল মন যেন এখনো স্থির হচ্ছে না। অরিত্রিকা অনেকক্ষণ ধরে নিজেকে শান্ত করার প্রয়াস চালাচ্ছে। বক্ষে এখনো ধুকপুক ধুকপুক করছে তার। আজ আবারও অরিত্রিকার সারহানকে অসভ্য উপাধি দেওয়ার ইচ্ছে জাগলো। দেওয়াই যায়, কারণ একটা মেয়ের সামনে উন্মুক্ত শরীরে বসে থাকা ভদ্রতার কাতারে পড়ে না। সামনে দণ্ডায়মান সুদর্শন গম্ভীর শ্যাম মানবটি কি জানে আর একটু হলেই এক কিশোরীর দম আটকে যাচ্ছিল। দম আটকে হয়তো পটল তুলত সে। তখন ব্রেকিং নিউজ হতো এক শ্যাম মানবের জন্য ছোট এক কিশোরী দম আটকে অক্কা পেয়েছে। ব্যাপারটা হাস্যকর হতো বটে। অরিত্রিকা কিছুটা সময় পর সারহানের মুখ পানে অস্বস্তি নিয়ে তাকালো। সারহান বিছানায় বসে সাহেবী ভঙ্গিতে কফিতে চুমুক দিচ্ছে। ভাবটা এমন করে আছে যেন আশেপাশে কেউ নেই। সে আবারও দৃষ্টি নিচু করলো। আজ আবার নতুন অরিত্রিকার মনে চলেছে একটা প্রশ্ন। সে কি সাহসিকতা নিয়ে প্রশ্নটা করবে? এই মানুষটা যা তেরা না জানি প্রশ্নের উত্তরের বদলে আরও কত কথা শুনিয়ে দেয়। সারহান খেয়াল করলো অরিত্রিকা গভীর চিন্তায় মগ্ন। চোখে মুখে ফুটে উঠেছে চাপা উৎকণ্ঠা, চোখে কোনো জানার আগ্রহ। সারহানের মনে হলো হয়তো কিছু বলতে চায় অরিত্রিকা। সে কফি খাওয়া শেষ করে মগটি হাত বাড়িয়ে টেবিলের উপর রাখলো। দুহাতে ভেজা চুল পেছনে ঠেলে বলল, এত চিন্তা ভাবনা করে তোর এই ছোট্ট মাথায় চাপ দিয়ে লাভ নেই। যা বলবি ফটাফট বলে ফেল। আচমকা সারহানের কথা কানে পৌঁছাতেই চমকে গেল অরিত্রিকা। সে নিজেকে ধাতস্থ করে সোজা হয়ে দাঁড়ালো। অরিত্রিকার ভেবে নিজের কাছে মনে হলো এত ভেবে কাজ নেই। অরিত্রিকা বলে দেওয়াই ভালো, না বললে পেটে কথা জমে ফুলে ফেপে বদহজমের কারণ হবে। তখন তাকে নিয়ে সবাই দৌড়াদৌড়ি করবে হসপিটালে। অরিত্রিকা ঠোঁট ভিজিয়ে সাহস নিয়ে শুধালো, আপনি কেন এত দ্রুত বিয়ে করার জন্য রাজি হয়ে গেলেন? তার মানে আপনার কোনো পছন্দের মানুষ আছে, তাই না? সে কারণেই মেয়ের বাড়ির সকলকে রাজি করানোর কথা বললেন আপনি? অরিত্রিকা পেটে জমে থাকা কথাগুলো উগড়ে দিয়ে ক্ষান্ত হলো। মনের মাঝে প্রিয় মানুষকে হারানোর ভয়ে জেঁকে ধরেছে, তবুও নিজেকে শক্ত রেখেছে। অরিত্রিকা নিজেই নিজেকে বুঝিয়েছে সবসময় ভেঙে পড়লে হয় না, সাহসিকতার সাথে কঠোরভাবে মোকাবেলা করতে হয়। সারহানের দৃষ্টি অরিত্রিকার মুখশ্রীতে আবদ্ধ। কর্ণকুহরে বেজে চলেছে কিশোরীর বলা কথাগুলো। সারহান অরিত্রিকার কথায় ফিচেল হাসলো কেন তা না হয় কিশোরীর কাছে অজানাই থাক। অরিত্রিকা সারহানের হাস্যরত মুখ দেখে কিছুটা বিচলিত হলো। মানুষটা এভাবে হাসছে কেন? সে কি ভুলভাল কোনো প্রশ্ন করে ফেলেছে? সারহান অরিত্রিকার ভাবনায় বাধা প্রদান করে বলল, তুই কি বুঝতে পারছিস তোর সাহস বেড়েছে? আজকাল আমার পার্সোনাল বিষয়ে ততটা কি করছিস? পার্সোনাল বিষয়ে কার ইন্টারফেয়ার করে জানিস? অরিত্রিকা সন্দিহান দৃষ্টিতে অবলোকন করলো সারহানকে। সে বুঝলো না এই মানুষটির মনে কি চলছে। মানুষ এত চাপা স্বভাবের কিভাবে হয় সে বুঝে উঠতে পারে না। আর তার করা প্রশ্ন কি আসলে ব্যক্তিগতভাবে সারহানের সাথে জড়িত? আসলেই তাই। অরিত্রিকার মনে হলো সে সারহানের সকল বিষয়ে অধিকার প্রতিষ্ঠা করছে, কিন্তু এখনো সেই জায়গায় পৌঁছাতে পারেনি। সে এত দ্রুত কি হিসেবে অধিকার খাটাচ্ছে? সে ভালোবাসার মানুষ হিসেবে? আমার পার্সোনাল লাইফে কোনো ইন্টারফেয়ার করা আমি পছন্দ করি না। আমার লাইফে এই মুহূর্তে কি চলছে সেদিকে ফোকাস না করে নিজের লাইফে ফোকাস কর। পড়াশোনা মনোযোগ হ। আমার তো পড়াশোনা কমপ্লিট, নিজে একটা স্থানে বসে আছি। রাজশাহী সিটিতে সবে আমাকে এক নামে চেনে। বলতে পারিস যা চেয়েছে তাই করে দেখিয়েছে। চাচার স্বপ্ন বৃথা যেতে দিস না। এবার অন্তত পাবলিক ভার্সিটিতে চান্স পেয়ে চাচাকে খুশি কর। নিজের জীবনকে নিজ হাতে গুছিয়ে নে। দেখবি যা চাইবি তাই সহজে পেয়ে যাবে। সারহানের শান্ত স্বরে বলা কথাগুলো অরিত্রিকার অশান্ত মন শান্ত করতে সক্ষম হলো। তার মনে হলো এক টুকরো আশার আলো সে দেখতে পেয়েছে। এটা ভেবেই মনে মৃদু ভালো লাগার দোলা দিচ্ছে। অরিত্রিকার বলতে ইচ্ছে করছে, সারহান ভাই, আমি আমার জীবনকে নিজ হাতে গুছিয়ে নিব। তখন যদি আপনাকে চাই পাবো তো? আমি যখন মন উজাড় করে বলবো সারহান ভাই আমি আপনাকে চাই, তখন কি আপনি আমার হাতে আপনার হাত রেখে বলতে পারবেন আমিও তোকে চাই? তুই আজন্ম আমার হয়ে আমার বক্ষে রানী হয়ে থাকবি। অরিত্রিকা নিজ মনে দমিয়ে রাখলো কথাগুলো। অদৃশ্য মায়াজালে আবদ্ধ হয়েছে তার মন সত্তা। মন আর মস্তিষ্কে চলছে নীরব যুদ্ধ। সামনে বসে থাকা মানবটিকে আজ আর কিছু বলবে না সে। সময় একদিন সবার সামনে মন মাঝারে লুকানো সত্যি মেলে ধরবে। সেই প্রতীক্ষায় প্রহর গুনবে সে। অরিত্রিকা ওষ্ঠকোণে হাসি বজায় রেখেই বলল, আমি কি সত্যি যা চাইবো তাই পাবো? সারহান শীতল দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। সে বুঝলো কিশোরী মন হয়তো কোনো বড়সড় আবদারের ইঙ্গিত দিচ্ছে। অরিত্রিকার সারহানের শীতল চাহনিতেই রক্ত যেন হিম হওয়া জোগাড়। এই চোখে হয়তো কিছু আছে, তাই হয়তো বেশিক্ষণ তাকানোর সাহস নেই তার। সে আমতা আমতা করে বলল, আমি যা চাইবো তা কখনোই আমার বাবা আমায় দিবেন না। বাড়ি, গাড়ি, টাকা এগুলো চাইলে তো দিতেন, কিন্তু আমি তো সেগুলো চাই না। আমি তো একটা কথা মনে রাখবি, মানুষ মন থেকে যা চায় তাই সে কোন এক সময় অনায়াসে পেয়ে যায়।
অরিত্রিকার ওষ্ঠকোণে এক চিলতে হাসির রেখা ফুটে উঠল। সারানের সেই দৃষ্টিগোচর হলো না, সে বরং মুহূর্তটা উপভোগ করলো বটে। অরিত্রিকা টেবিল থেকে কফি মগটা নিয়ে আর দেরি করলো না, সারানের রুম থেকে বেরিয়ে গেল দৌড়ে। সারহান বিছানা থেকে উঠে দরজা লাগিয়ে লাইট অফ করে শুয়ে পড়লো বিছানায়। বিছানা হাতড়ে ফোনটা পেল সে। ফোন ওপেন করতে 3-4টা মেসেজ চোখের সামনে ভেসে উঠলো। সবগুলো সিন করলো, কিন্তু রিপ্লাই দেওয়ার মোটেও ইচ্ছা জাগলো না। ফোনটা বালিশের পাশে রেখে চোখ বন্ধ করলো সারহান। অরিত্রিকার রুমে একা একা পায়চারি করে চলেছে। একবার বেলকনিতে যাচ্ছে তো আরেকবার নিজ রুমের বিভিন্ন স্থানে গোল গোল ঘুরছে। এভাবে প্রায় ঘন্টাখানেক নিজের উপর জুলুম করে ধপ করে বিছানায় বসে পড়ল। হাতে সন্নিকটে থাকা নিজ ফোনে সময়টা দেখে নিল। 11টা বেজে গেছে। আর 1 ঘন্টা পরেই তার জন্মদিন, কিন্তু কারো যেন কোনো খেয়ালই নেই। সবাই নিজেদের নিয়ে ব্যস্ত। আজ সারাদিন এসে সকলের মনোভাব বোঝার চেষ্টা করেছে। সবাই প্রতিদিন যেভাবে নিয়ম করে চলে তেমনই চলছে, কোনো ভাবগতির পরিবর্তন লক্ষ্য করা যায়নি। নিশ্চয়ই সকলে তার জন্মদিন ভুলে বসেছে। অরিত্রিকার মন খারাপের পরিমাণ যেন বেড়েই চলেছে। অন্তত একজন আগে উইশ করলে মনটা ভালো হয়ে যেত। সে তো সকলের জন্মদিনের তারিখ মনে রাখে, 12টার সময় কেক দিয়ে উইশ করে, অথচ এইবার তার জন্মদিনের কথা মনেও রাখেনি। ভাবতেই কান্না পাচ্ছে অরিত্রিকার। সে মেসেঞ্জারে ইশরা আর তিশাকে কল করবে, দেখলো দুজনেই এখন অফলাইনে। অরিত্রিকা মুখ গোমড়া করে ফোন রেখে শুয়ে পড়ল। আর কারো উইশের অপেক্ষা করবে না সে। দরজায় ঠক ঠক আওয়াজ হচ্ছে, বাহির থেকে ভেসে আসছে গুনগুন আওয়াজ। একের অধিক মানুষের গলার স্বর প্রতিধ্বনিত হচ্ছে। বেশ কয়েকবার নক করার শব্দে অরিত্রিকার কাঁচা ঘুম ভেঙে গেল। সে একটু আগেই চোখের পাতা এক করেছে। এই অসময়ে আবার কে এলো? তন্দ্রাচ্ছন্ন চোখ কুচলে দরজার দিকে তাকালো। মনে হচ্ছে কেউ বাহিরে আছে। মা আসেনি তো? আসতেই পারে। আগেও অনেকবার রাতে এসে অরিত্রিকাকে দেখে গেছেন সাথী বেগম। আজ সে দরজা লাগিয়ে শুয়েছে, সে কারণে হয়তো নক করছে। সে ঘুম ঘুম চোখে দরজা খুলে কে এসেছে না দেখে বিছানায় ধপ করে শুয়ে পড়ল। হ্যাপি বার্থডে প্রিয়, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার অরিত্রিকা, হ্যাপি বার্থডে। পরিচিত কয়েকজন মানুষের গলায় বার্থডে উইশ শুনেই হকচকে উঠল অরিত্রিকা। অন্ধকার রুমে আলো জ্বালানো হয়েছে। সে সামনে তাকাতেই খেয়াল করলো সাদাত, ইশরা, অরিন, তানিয়া বেগম, সাথী বেগম দাঁড়িয়ে আছে। অরিত্রিকা বিস্মিত নয়নে সকলের দিকে তাকিয়ে আছে। তার মানে সকলের তার জন্মদিনের কথা মনে আছে। ভাবতেই মন ভালো হয়ে গেল তার। ইশরা অরিত্রিকাকে চুপচাপ বসে থাকতে দেখে বলল, কি রে, থ মেরে বসে আছিস কেন? আমাদের দেখে খুশি হসনি? অরিত্রিকা অবাকতা নিয়েই বলল। অরিনাপু আর ঈশা কই থেকে আসলো? সাদাত তারা দিয়ে বলল। তোকে পরে বলবো, 12টা বেজে গেছে, কেক কাটতে হবে। অরিত্রিকা এবার মুখ ভার করে বলল, আমি তো ভেবেছি সবাই আমার জন্মদিন ভুলেই গেছে, এখন দেখছি কেউ ভোলেনি, বরং আরো 2জন মানুষকে সারপ্রাইজ হিসেবে নিয়ে এসছো। কিন্তু আইডিয়াটা কার? অরিন অরিত্রিকার কথায় পাত্তা না দিয়ে বলল। পরে জানবি, আগে বিছানা থেকে ওঠ। অরিত্রিকা বিছানা থেকে উঠতেই অরিন তার হাতে রাখা কেকটি বিছানার উপর রাখলো। সাথী বেগম মেয়ের জন্য নিজ হাতে পায়েস বানিয়েছেন, তিনি কেকের পাশে রেখে দিলেন। অরিন সাদাতকে বলল, তোকে টি টেবিল আনতে বলেছিলাম, এনেছিস? সাদাত মাথা চুলকে আমতা আমতা করে বলল, এই রে, ভুলে গেছি, এক্ষুনি আনছি। যা তাড়াতাড়ি। সাদাত দৌড়ে গিয়ে একটা টি টেবিল আনলো। ইশরা আর অরিন কেকটা টেবিলে রাখলো। সাথী বেগম বললেন, একটু পরে আনন্দ কর, আমি অরিত্রিকাকে পায়েস খাইয়ে চলে যাই। সাদাত বলল, তুমিও থাকো চাচি, অনেক মজা হবে। না রে বাপ, তোদের মতো আনন্দ করার বয়স কি আছে আর? অরিত্রিকা আহ্লাদে মাকে জড়িয়ে ধরলো। সাথী বেগম ও মেয়েকে আগলে নিলেন। কিছুটা সময় পেরোতেই সাথী বেগম আর তানিয়া বেগম অরিত্রিকাকে পায়েস খাইয়ে দিয়ে মন থেকে দোয়া করে দিলেন। অরিত্রিকা অল্পতে অনেক খুশি হয়েছে। 2 ভাইয়ের ভালোবাসা পেয়ে নিজেকে ধন্য মনে হচ্ছে। জন্মদিনের আনন্দ সকলের সাথে ভাগ করে নেওয়াতেও আলাদা ভালো লাগা কাজ করে। অরিত্রিকা জানে তানিয়া বেগম তাকে মেয়ের মতো স্নেহ করে। বাড়ির ছোট সদস্য বলে সবকিছুতেই তার ভাগ রয়েছে। সকলের ভালোবাসা কয়জন পায়? পরিবারের সকলের ভালোবাসার মধ্যমণি হয়ে থাকা সত্যি ভাগ্যের ব্যাপার। সাথী বেগম আর তানিয়া বেগম দেরি করলেন না, নিজ রুমে চলে গেলেন। অরিত্রিকা বারবার দরজার দিকে তাকাচ্ছে। তার কল্পপুরুষ আজও কি আসবে না? সকলেই তো এখানে আছে, উনি আসলে কি এমন হতো? মন বলছে সারান ভাই আজ এই স্পেশাল দিনে তার সাথে থাকুক, কিন্তু সুন্দর মুহূর্ত সবাই মিলে উপভোগ করতে পারবে সকলে মিলে। অবাধ্য মন বলছে হাত ধরে টেনে নিয়ে আসতে, কিন্তু ওই যে সাহস নেই। অরিন কেকের বক্স ওপেন করতে কেকের উপর লেখা নামটা দেখে তার ভ্রু কুঁচকে গেল। সে চুপ করে একধানে তাকিয়ে রইল। অরিনকে থম মেরে থাকতে দেখে সাদাত বলল, কি হয়েছে, এভাবে কেকের দিকে তাকিয়ে আছো কেন আপু? অরিন নড়ে চড়ে উঠে বলল। নামটা চেঞ্জ হলো কিভাবে? সাদাত বলল, কেন, ঠিকই তো আছে, হ্যাপি বার্থডে টু ইউ ডিয়ার ফাইরুজ।
আমরা তো সবাই অরিত্রিকা বলে ডাকি, তাই সেই হিসেবে নামটা অরিত্রিকা লিখতে বলা হয়েছিল। এখন দেখি নামও চেঞ্জ করে কেকের ফ্লেভারও চেঞ্জ। ইশরার গোয়েন্দা মনোভাব জেগে উঠেছে। সে সন্দিহান দৃষ্টিতে অরিত্রিকার দিকে তাকালো। অরিত্রিকা কিছু না বুঝে অবুঝের ন্যায় কথা শুনে যাচ্ছে। তাহলে কি কেক চেঞ্জ হয়ে গেছে? অরিত্রিকা অরিনকে জিজ্ঞাসা করলো। আপু, কেমন কেক অর্ডার করেছিলে? ভ্যানিলা ফ্লেভার, আর তোর নাম অরিত্রিকা লিখতে বলেছিলাম। এখানে তো চকলেট ফ্লেভার আর ফাইরোজ লেখা। ফাইরোজ তো আমায়। অরিত্রিকা আর কিছু বলতে পারল না, তার কথা আটকে গেল। সে যা ভাবছে সেটাই কি তাহলে সত্যি? সারহান অরিত্রিকাকে মাঝে মাঝে ফাইরুজ বলে ডাকে, তাহলে সারহান ভাই তার স্পেশাল দিনে নিজের পছন্দসই কেক অর্ডার করেছেন। ভাবতেই বাকরুদ্ধ হয়ে গেল অরিত্রিকা। বুকের মাঝে অদ্ভুত অনুভূতি আন্দোলন শুরু করে দিয়েছে। সে দরজার দিকে তাকাতেই নড়ে চড়ে উঠে পর্দার ফাঁকা হতে আবছা কারো ছায়া দেখল। সে ধীর পায়ে এগিয়ে গেল ছায়ামূর্তির দিকে। দরজার কোণে এসে কম্পনরত কণ্ঠে অরিত্রিকা ডেকে উঠল। সারহান ভাই। সময় কখনো কারোর জন্য থেমে থাকে না। নদীর স্রোতের ন্যায় সময়ও প্রবাহমান। চোখের পলকে দেখতে দেখতে কেটে গেছে 15 দিন। সকলের জীবন তাদের স্বাভাবিক নিয়মে অতিবাহিত হচ্ছে, কিন্তু অরিত্রিকার ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা। আগের থেকে কেমন চুপচাপ হয়ে গেছে। আগের মতো চঞ্চলতা নেই তার মাঝে। উচ্ছ্বাস উদ্দীপনা কোনো কিছুই তার ভাবভঙ্গিতে ফুটে ওঠে না। সারাক্ষণ রুমবন্দি করে রাখে নিজেকে। নিশ্চুপ মনমোড়া উদাসীন ভঙ্গিতে সময় কাটে তার। বাড়ির সকলের সাথেও কথাবার্তার পরিমাণ অনেকটাই কমে গেছে। সবাই কারণ জানতে চাইলে তখনও অরিত্রিকা নিশ্চুপ থাকে। আপাতত অরিন অসুস্থ, তাই অরিত্রিকার এমন আজব ব্যবহার কেউ আমলে নিচ্ছে না। অন্য সময় হলে কি হয়েছে তা সাথী বেগম মেয়ের থেকে জেনে নিতেন। অরিত্রিকা ক্লান্ত শরীরে সোফায় গায়ে দিয়ে বসে আছে, চক্ষুদ্বয় তার বন্ধ। বাহির থেকে আসায় ঘেমে নিয়ে একাকার অবস্থা, প্রায় ঘরমাক্ত শরীরে জামাও বিচ্ছিরিভাবে আটকে আছে। প্রচণ্ড রোদে মুখ লালচে বর্ণ ধারণ করেছে, কপাল বেয়ে পড়ছে নোনা পানির কণা। বাহিরের আবহাওয়া আজ অনেক উত্তপ্ত, মনে হচ্ছে বৈশাখ মাসের কাঠফাটা রোদ। চারিদিকে যেন অন্ধকার দেখছে সে। ফ্যানের ঠান্ডা হাওয়ায় যেন এখন একটু ভালো লাগছে অরিত্রিকার। তানিয়া বেগম অরিত্রিকার জন্য শরবত নিয়ে এসে বললেন, এই নে শরবত খা, দেখবি ক্লান্তি নিমিষেই গায়েব হয়ে গেছে। অরিত্রিকা ক্লান্ত চক্ষুদ্বয় মেলে স্বাভাবিকভাবেই উঠে বসলো। তানিয়া বেগমের থেকে শরবতের গ্লাসটা নিয়ে ক্লান্ত কণ্ঠে মৃদু হেসে বলল, ধন্যবাদ বড় মা, তোমার হাতের সুইট শরবতের জন্য। এটারই অভাব বোধ করছিলাম আমি। তানিয়া বেগম অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে হেসে বললেন, হয়েছে, এবার খেয়ে নে। খাবোই তো, তুমি বসো তো। তানিয়া বেগম সোফায় বসলেন। অরিত্রিকা এক চুমুকে পুরো গ্লাস শরবত শেষ করে দিল। টেবিলে গ্লাসটা রেখে শুধালো, মা এখনো আসেনি অরিনাপুর বাড়ি থেকে? না, আসেনি, হয়তো রাতে আসবে। ও, এডমিশন দিতে গিয়েছিলি তো, কেমন হলো? ভালোই দিয়েছি তো, এখন দেখা যাক। ইশরার কেমন হলো পরীক্ষা? ভালোই হয়েছে। কোনো সমস্যা হয়নি তো এডমিশন দিতে গিয়ে? সাদাত ছিল, কোনো সমস্যা হয়নি। ঈশ্বর আমাকে রুম দেখিয়ে দিয়েছিল। যাক, ছোট ছেলেটা দায়িত্ববান হচ্ছে ধীরে ধীরে। আমি তো চিন্তা করছিলাম তোদের নিয়ে, 3 জন সব সামলাতে পারছিস নাকি তা নিয়েও ভয় কাজ করছিল। ভার্সিটিতে কত মানুষ এসেছে দূর থেকে, সারহান থাকলে চিন্তা হতো না, সব এক হাতে সামলে নিত। সারহানের কথা শুনতে অরিত্রিকার মুখ অন্ধকার হয়ে এলো। মুখশ্রী মলিন বর্ণ ধারণ করেছে। মনে অভিমান যেন জোরালোভাবে বাসা বাঁধল পুনরায়। তানিয়া বেগমকে কিছু বুঝতে না দিয়ে অরিত্রিকা শুকনো মুখে বলল, তোমার বড় ছেলে সত্যিই অনেক দায়িত্বশীল। তা না হলে নিজের কথা না ভেবে আগে দলের কাজ করতে যায় কেউ? ছেলে হিসেবে ও পারফেক্ট। বড় বাবাকে ব্যবসার কাজে কত হেল্প করে। সাদাতকেও তো খুব ভালোবাসে। তানিয়া বেগম হেসে বললেন, তা ঠিক বলেছিস রে, আমার ছেলেটা আসলেই অনেক ভালো, সোনার টুকরো ছেলে আমার। কিন্তু এসব প্রশংসা ভুলেও সারহানের সামনে করিস না। তুমি কি যে বলো না বড় মা, তোমার না কচু ছেলের সামনে আবার তারই প্রশংসা করব? কখনো না। তুই আমার ছেলেকে দেখতে পারিস না কেন বলতো? তোমার ছেলেকে দেখে কোনো পছন্দ করার মতো তো গুণই পায়নি, তাই। হয়েছে হয়েছে, ফ্রেশ হয়ে নিচে আয়, আমি খাবার বাড়ছি। ঠিক আছে। অরিত্রিকা ক্লান্ত শরীরে নিজের রুমের দিকে রওনা হলো। তানিয়া বেগম রান্নাঘরে খাবার আনতে গেলেন। অরিত্রিকা গোসল করে এসে মাত্রই বিছানার উপর বসলো। মাথায় এখনো তোয়ালে পেঁচানো হয়ে আছে, চোখ দপদপ করে জ্বলছে। বেশ কয়েকদিন যাবৎ ঘুমও তার চোখের রাস্তা ভুলেছে। চোখে যেন ঘুমের কোনো অস্তিত্ব নেই। মাথাও ঝিমঝিম করছে। প্রচণ্ড গরমের কারণে এমন হচ্ছে। প্রচণ্ড গরম আর ঘুম না হওয়ার কারণে মাথা হ্যাং হয়ে গেছে একদম।
অন্য সব ভাবনা সাইডে ফেলে সে ফোন হাতে নিয়ে দেখলো কেউ কল করেছে কিনা। তেমন কেউ তো নেই খোঁজ নেওয়ার মতো, কল করে বলবে এক্সাম কেমন হয়েছে। কেউ নেই, শূন্যতা শূন্যতা। চারিদিকে এত শূন্যতার হাহাকার কেন? আগে তো কারো মেসেজ বা কলের জন্য এতটা উৎসাহ নিয়ে অপেক্ষা করেনি। তবে এখন কেন একজনের কল আর মেসেজের অপেক্ষায় প্রহর গুনতে হয়? তবুও তো প্রহর ফুরায় না। অপেক্ষার প্রহর এত দীর্ঘ হয় কেন? শ্যাম মানবের কি তার কথা মনে পড়ছে না? হয়তো মনে পড়েনি, তাই তো কল বা মেসেজ না দিয়ে উল্টো ফোন বন্ধ করে রেখে দিয়েছে। অরিত্রিকা উঠে আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। চুল থেকে তোয়ালে খুলে ভেজা চুলগুলো সুন্দরভাবে আঁচড়াতে লাগলো। বেশ কয়েকদিন চুলের যত্ন না নেওয়ায় অগোছালো হয়ে গেছে। অনেকটা সময় নিয়ে আঁচড়ে চুলের একপাশে সিথি করে ক্লিপ দিয়ে আটকে নিল। মুখে স্নো দিয়ে আয়নায় নিজের মুখের দিকে আনমনে তাকিয়ে রইল কিছুক্ষণ। চোখের নিচে ডার্ক সার্কেল পড়েছে, মুখও কেমন মলিন শুষ্ক হয়ে গেছে। গুটি কয়েক ব্রণ ও ফর্সা মুখে স্থান পেয়েছে। নিজের চেহারার বেহাল অবস্থা দেখে নিজেই হেসে উঠল অরিত্রিকা। হাসিতে নেই কোনো মাধুর্যতা, নেই প্রাণ, আছে শুধু বিতৃষ্ণা, অসম কষ্ট আর বিরহ। আজ প্রায় 15 দিন পর অরিত্রিকা নিজের একটু যত্ন করেছে। আজ কেন যেন ইচ্ছে হলো পরিপাটি অবস্থায় নিজেকে দেখতে। কি রে, তোকে না বললাম নিচে যেতে, এখনো এখানেই আছিস? তানিয়া বেগম খাবারের প্লেট হাতে নিয়ে অরিত্রিকার রুমে প্রবেশ করে বললেন। অরিত্রিকার মনে ছিল না তানিয়া বেগম তাকে খেতে ডেকেছিল। সে তানিয়া বেগমের পাশে দাঁড়িয়ে জিভ কেটে বলল, দেখেছো তো, আবারও ভুলে গেছি। এই মনের যে কি হয়েছে বুঝতেই পারছি না, সব মন থেকে হারিয়ে যাচ্ছে। তানিয়া বেগম চিন্তিত হয়ে বললেন, তোর কি হয়েছে বলতো? কোনো কিছু নিয়ে কি দুশ্চিন্তা করছিস? শরীর শুকিয়ে যাচ্ছে, ঠিকমতো খাবারও খাচ্ছিস না, আবার দেখেও মনে হচ্ছে ঘুমও ভালোভাবে হয় না। কোনো সমস্যা থাকলে বল, কোনো কিছু চেপে রাখতে নেই মা। অরিত্রিকার ইচ্ছে করছে সব বলে দিতে, কিন্তু কিভাবে বলবে সে? যদি সবাই তাকে সত্যিটা জেনে ভুল বুঝে অরিত্রিকা মিথ্যা বলল। এই কয়েকদিন রাত জেগে পড়াশোনা করেছি, তাই হয়তো এমন লাগছে। দেখবে এখন তো পড়াশোনা নেই, আবার ঠিক হয়ে যাব। বুঝলাম, বিছানায় বস, আমি তোকে আজ খাইয়ে দিচ্ছি। এই কয়েকদিনের শরীরের কি অবস্থা করেছিস, শুকিয়ে কাঠ হয়ে গেছিস। অরিত্রিকা বিছানায় লক্ষ্মীমন্ত মেয়ের মতো বসে পড়ল। তানিয়া বেগম বসে নিজ হাতে অরিত্রিকাকে ভাত মাখিয়ে খাইয়ে দিতে লাগলেন। তুই তো তাও ছোট আছিস এখনো, আর আমার বড় ছেলে হয়েছে একজন। কত বড় হয়েছে, তবু তার জন্য চিন্তা করতে করতে প্রেশার হাই করে ফেলি। বাড়ি থেকে বেরিয়েছে কতদিন হয়ে গেল, একবারও কল করারও সময় হয়নি। আবিরকে কল দিলে ওই বদমাসটার খবর পাওয়া যায়। বড় মা, তোমার ছেলে বড্ড পচা হয়ে গেছে জানো। ঢাকায় গিয়েছে, আমায় একবারও জানায়নি। ফোনটাও বন্ধ করে রেখেছে। এত কষ্ট কেন দেয় বলো তো? আমি কি এত টেনশন নিয়ে থাকতে পারি বলো? কত কষ্ট করে অ্যাডমিশনে পড়া পড়েছি, বিনিদ্র রাত পার করেছি, সেই খবর কি তোমার ওই পাষণ্ড ছেলে জানে? আমি মনে মনে অভিযোগের ঝুলি মেলে বসেছি। এবার মানুষটা সুস্থভাবে ফিরে আসুক, একদম কথা বলবো না, সামনেও যাব না। ঢাকায় 5 স্টার হোটেলের একটা কক্ষের জানালা বরাবর দাঁড়িয়ে আছে নিশাদ। হাতে তার ড্রিঙ্কসের গ্লাস। গভীর ভাবনার মাঝে মাঝে দুই এক চুমুক খেয়ে গলা ভিজিয়ে নিচ্ছে সে। কালো কোট প্যান্টের আবরণে নিজেকে জড়িয়েছে। ফর্মাল গেটা পেঁয়াজ সুদর্শন লাগছে বটে। দৃষ্টি তার যানবাহনের পরিপূর্ণ রাস্তার দিকে, মুখ গম্ভীর। মনের মাঝে এঁকে চলেছে নীল নকশা সারহানকে শেষ করার। নিশাদ, এত টেনশন করো না তো, দেখবে তোমার মামা নমিনেশন পেয়ে যাবে। সুমধুর মেয়েলি কণ্ঠস্বর পুরো রুম জুড়ে প্রতিধ্বনিত হলো। কণ্ঠস্বরে যেন মায়া জড়ানো, তবুও নিশাদের সেদিকে কোনো ইন্টারেস্ট নেই। মেয়েলি স্বরে সাথে কথা বলে আগ্রহ দেখানোর কোনো ইচ্ছা জাগলো না নিশাদের। মিহি নিশাদের কোনো প্রতিক্রিয়া লক্ষ্য না করতে পেরে মনে মনে কষ্ট পেল। আহত দৃষ্টিতে নিশাদের দিকে চেয়ে রইল কিছুক্ষণ। নিশাদ হাতে থাকা ড্রিঙ্কস শেষ করে মিহির দিকে তাকিয়ে কণ্ঠ শক্ত করে বলল, তোমায় যে কাজটা বুঝিয়ে দিয়েছি করতে পারবে তো? মিহি নিজের খারাপ লাগা আড়াল করে বলল, কাজটা একটু বেশি রিস্কি হয়ে যাবে না? যদি ধরা পড়ি তাহলে আমাকে কেউ বাঁচাতে পারবে না। আর সারহান যদি একবার বুঝতে পারে এর পেছনে তুমি আছো, ভাবতে পারছো কি হবে? তোমায় বেশি ভাবতে হবে না, কাজটা করে দাও, তারপর আরো টাকা পেয়ে যাবে। ভেবে নাও, কাজ হয়ে গেছে। সারহান আর ওই এমপি এবার নমিনেশন পাবে না। নিশাদ ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, গুড গার্ল, এই জন্য তোমাকে আমার এত ভালো লাগে। মিহিও হাস্যরত অবস্থায় বলল, শুধু তোমার কাজ করে দিই বলে ভালো লাগে আমায়। ভালোবেসে দেখো, ঠকবে না, সারা জীবন তোমায় ভালোবেসে যাব। নিশাদ হাসি থামিয়ে বলল, সিরিয়াস কাজের মাঝে ফান করো না, এখন আমি ফান করার মোডে নেই। মিহি চেয়ার টেনে আরাম করে বসে বলল, মরিচিকার পেছনে ছুটানো নিশাদ, আমার মন বলছে তুমি তাকে পাবে না।
কিন্তু তুমি যেদিকে হাত বাড়িয়েছো তা তোমার জন্য খুব খারাপ কিছু বয়ে আনবে দেখো। আমি অরিত্রিকাকে যে কোনো মূল্যে চাই। আমার পাখি এখন অন্যজনের পক্ষে বাসা বানানোর জন্য মরিয়া হয়ে উঠেছে। কিভাবে তা দেখেও চুপ করে থাকবো? চেয়েছিলাম জোর করে কোনো কিছু করব না, এখন এটা ছাড়া আর কোনো উপায় দেখছি না। সাধারণ ব্যক্তিটাই প্রেমে পড়ার মতো, যে কোনো মেয়ে তার ব্যক্তিত্বের প্রেমে পড়তে বাধ্য। আফসোস, আমি সাহানের মতো পুরুষের প্রেমে পড়িনি, তোমার মতো একজন মানুষের প্রেমে পড়েছি। নিশাদ এবার পরিপূর্ণ দৃষ্টি ফেলে মিহির দিকে তীক্ষ্ণ নজরে তাকালো। মিহির হাস্যরত মুখখানা আরেকটু প্রশস্ত হলো। টপসার জিন্স পরিহিত লাবণ্যময়ী মেয়েটিকে মোটেও মন্দ লাগে না নিশাদের কাছে। যেখানে মানুষ নিজেকে সুন্দর দেখানোর জন্য মেকআপ দ্বারা মুখে আস্তরণ তৈরি করে, সেখানে মিহি নিজেকে সিম্পলভাবে রাখতেই বেশি পছন্দ করে। চুল আধুনিক মেয়েদের মতো কালার করা নয়, কালো কোমর ছাড়িয়ে চুল। নিশাদ জানে মিহি তাকে ভালোবাসে, কিন্তু সে তো আরেকজনকে চায়। মিহিকে নিজের কাজের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে শুধু। নিশাদ দীর্ঘশ্বাস ফেলে বলল, আমাকে নিয়ে স্বপ্ন দেখো না মিহি। এই যে কাজটা হয়ে গেলে তুমি আবারও তোমার দেশে ফিরে যাবে। আমাদের আবার কবে দেখা হবে সেটাও অজানা। আমার মতো মানুষকে ভালোবেসে তোমায় পস্তাতে হবে, যা আমি চাই না। মিহির চোখ বেয়ে পড়ছে অশ্রু, তবুও হাসি সরছে না তার। সে হেসেই বলল, তোমার পিছে আমি 5 বছর ধরে পড়ে আছি, ভালোবাসি তোমায়। দেখো, তুমি যে অরিত্রিকাকে ভালোবাসো তা জেনেও নির্লজ্জের মতো এখনো তোমার পিছনেই পড়ে আছি। আমায় একটু ভালোবাসলে না কেন বলো তো নিশাদ? নিশাদ উত্তর দিল না। সে মিহির দিকে সূক্ষ্ম নজর একবার তাকে আবারও থাই গ্লাস ঠেলে ব্যস্ত নাগরি দেখতে লাগলো। চলন্ত গাড়ির দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, তোমার আর আমার পথ সম্পূর্ণ ভিন্ন মিহি। আমার সাথে জড়িয়ে তোমায় বরবাদ করতে চাই না। আমি যে প্রতিশোধের নেশায় মজেছি সেখান থেকে বেরোনো কষ্টসাধ্য। তোমায় আমি ভালোবাসি না, কিন্তু তোমার চোখের অশ্রু আমার সহ্য হয় না। আমাকে ভালোবেসে শুধু কষ্ট পাবে, কিন্তু আমাকে পাবে না। কাজ শেষ করে তোমায় তোমার দেশে পাঠিয়ে দেব। এইখানে তোমার ফেসে যাওয়ার রিস্ক আছে। অন্ধকারাচ্ছন্ন রুম, আলোর কোনো অস্তিত্ব নেই। ফ্যান ঘুরে চলেছে তার নিজের গতিতে। বাহির হতে কিছুটা আলো অরিত্রিকার রুমে প্রবেশ করছে। রুমে মানুষের কোনো অস্তিত্ব আছে কিনা বোঝার উপায় নেই। রুম জুড়ে পিনপিনে নীরবতা বহাল রয়েছে। অরিত্রিকা উদ্ভ্রান্তের ন্যায় মেঝেতে বসে আছে চুপচাপ, দৃষ্টি তার দেয়ালের দিকে স্থির। আবছা আলোয় তেমন কিছুই দেখা যাচ্ছে না, তবুও অপলক চেয়ে নিজের মনে বিভিন্ন আকৃতির অনুধাবন করছে। সেগুলো এই দেয়ালে ফুটে উঠছে যেন। মনের মাঝে একাকিত্ব হানা দিয়েছে অরিত্রিকার। মস্তিষ্কে সারহান নামক শ্যাম মানবের চেহারা স্মৃতি জেঁকে ধরেছে জোকের মতো। অবাধ্য মন মানবটিকে কাছে পেতে চাইছে। পুরুষালী বক্ষে মাথা রেখে মনের কথা বলতে ইচ্ছা করছে, কিন্তু মানুষটি নেই। রাত 12টা বাজে, এখনো ঘুম মহাশয়ের আসার কোনো নাম নেই। আজও আসবে না, হয়তো নির্ঘুম রাত কাটবে আজকেও। অরিত্রিকা, ঘুমিয়েছিস? অরিত্রিকা সাদাতের কণ্ঠস্বর শুনে নিজেকে স্বাভাবিক করে তৎক্ষণাৎ জবাব দিল, না, ঘুমাইনি। কেন, কি হয়েছে? দরজা খোল দ্রুত। অরিত্রিকা হুড়মুড়িয়ে উঠে দরজা খুলে দিল। সাদাত রুমে ঢুকে বলল, লাইট অন কর। এমন মরাবাড়ির মতো রেখেছিস কেন? অরিত্রিকার রুমে লাইট অন করলো। সাদাত অরিত্রিকার চোখের দিকে খেয়াল করতে আটকে উঠে বলল, তোর চোখে তো লাল হয়ে আছে কেন? আবারও কেঁদেছিস? অরিত্রিকা আমতা আমতা করে বলল, আরে না, মাথা ব্যথা করছিল। এখন বল, কেন এসছিস? সাদাত জিভে কামড় দিয়ে বলল, এই রে, আসল কথা তো বলতে ভুলেই গিয়েছি। তোর সাথে কথা বলবে, এই নে ফোন। অরিত্রিকা সাদাতের হাতে ফোন দেখে বলল, কে কল দিয়েছে? ভাই তোর সাথে কথা বলতে চাই। ফোন রাখ, কথা বলা হয়ে গেলে তোর কাছে রেখে দিস, সকালে নিয়ে যাব। সাদাত অরিত্রিকার হাতে ফোন গুজে দিয়ে চলে গেল। অরিত্রিকা অবাক নয়নে তাকিয়ে আছে ফোনের দিকে। কল রিসিভ করা হয়েছে প্রায় আধা ঘন্টা আগে। হয়তো সাদাতের সাথে কথা বলেছে মানবটি। অরিত্রিকার এখন কাঁদতে ইচ্ছা করছে। রাগে অভিমানে কান্না ভিতর থেকে দলা পাকিয়ে আসছে। কথা বলতে চায় না সে পাষণ্ড পুরুষের সাথে। 15 দিন পর তার কথা মনে পড়ল। বুকের মাঝে অসহনীয় ব্যথা হচ্ছে, শ্বাস আটকে আসছে, গাল বেয়ে বিন্দু বিন্দু অশ্রুকণা বেয়ে পড়ছে। মনের বিরুদ্ধে আন্দোলন করে অশান্ত মনকে শান্ত করতে ফোন কানে রাখলো অরিত্রিকা। ফোনের অপর পাশ হতে শীতল কণ্ঠ ভেসে আসলো, কান্নাকাটি করছিস কেন? সবাই তো বাড়িতেই আছে, তা মন খারাপ করে আছিস? নিজেকে রুম বন্ধ করে রাখছিস কেন? উত্তর যেন পাই, বাড়িতে নেই, তবু বাড়ির সকল খবর আমার কাছে আছে। অরিত্রিকা ঠোঁট কামড়ে কান্না আটকে বলল, আপনাকে বলবো না। ঠিক আছে, বলতে হবে না। একটা কাজ কর, যার উপর অভিমান করেছিস তার নম্বরে অভিমান করার কারণটা লিখে সেন্ড করে দিস, দেখবি ভালো লাগবে। আমি জানি কোনো মানুষের জন্য নিজের বেহাল অবস্থা করেছিস। অরিত্রিকা বিস্ময়ে থ হয়ে গেল। কিভাবে বুঝলো সে অভিমান করেছে? সারহান ব্যতিব্যস্ত ভঙ্গিতে বলল, তোর হাতে সময় আছে 5 মিনিট, যা বলার বলে ফেল, এরপর কল দিলেও পাবি না।
অরিত্রিকার সব তালগোল পাকিয়ে গেল। কি বলবে সে? মনের মাঝে অনেক কথা আছে, সেগুলো বলবে কি নাকি অভিমান কেন করেছে বলে দিবে? সারান ভাই কি তবে বুঝতে পেরেছে তার উপরই অরিত্রিকা অভিমান করেছে? মন বলছে বুঝেছে মানুষটা। অরিত্রিকার বুকের মাঝে যেন তোলপাড় হয়ে যাচ্ছে। অরিত্রিকা মনে থাকা সকল কথা ভুলে শুধু মিহিকণ্ঠে আওড়ালো, আপনি কবে আসবেন সারহান ভাই? তখনই জবাব এলো না। অরিত্রিকা ফোন চেক করলো, না, কল কাটেনি এখনো, লাইনে আছে সারহান ভাই। সারহান কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, খুব শীঘ্রই। সারান তোর চিরশত্রু এই হোটেলই আছে খবর পেলাম। শালা সব জায়গায় পিছু পিছু চলে আসে, আমাদের মনে হয় শান্তি দিবে না। সারহান ল্যাপটপে কিছু প্রয়োজনীয় কাজ করছে। কপালে দুশ্চিন্তার রেখা ফুটে উঠেছে। আগামীকাল নমিনেশন জমা দেওয়া থেকে শুরু করে দলীয় প্রতীক কে পাবে তা নির্বাচন অফিসে ঘোষণা করা হবে। সারহান জানে প্রতীক তাদের দলই পাবে, কিন্তু নয়ন তালুকদারকে ভরসা করা ঠিক হবে না। নিশ্চয়ই কোনো কাণ্ড ঘটাবে। তাই সাবধানতা বজায় রেখে চলা শ্রেয় বলে মনে হচ্ছে তার কাছে। সারহান ল্যাপটপে অক্ষি যুগল স্থির রেখেই আবিরকে বলল, নিশাদ 2 দিন আগে হোটেলে উঠেছে। সে জানে আমরা এখানে আছি, তবু এখনো শান্ত আছে কেন বুঝলাম না। চোখ কান খোলা রাখবে, বলা যায় না কখন ফাঁসিয়ে দেয়। আবির চেয়ারে বসে আপেল খাচ্ছে। সে খেতে খেতে বলল, টেনশন করিস না, নিষেধের ওপরে আমাদের লোক নজর রাখছে। অন্য হোটেল বুক কর, আমরা সন্ধ্যার দিকে এখান থেকে বেরিয়ে যাব। এখানে থাকার রিস্ক মনে হচ্ছে। এমপি সাহেব যে হোটেলে আছে ওখানে রুম বুক করব। কর। আবিরের কল বাজছে। সে খাওয়া থামিয়ে কল রিসিভ করলো। ফোনের অপর প্রান্তে হোটেলের রিসেপশন হতে কেউ একজন কল করেছে। আবির তার কথা শুনে ফোন হোল্ড করে সারহানকে ডেকে বলল, তোর সাথে জরুরি ভিত্তিতে কেউ একজন দেখা করতে চায়, বললো খুব আর্জেন্ট। দেখা করবি কি? সারহানের ভ্রু কুচকে গেল। ঢাকায় আবার তার সাথে কে দেখা করতে চায়? কোনো রাজনৈতিক নেতা নাকি অন্য কেউ? সারহান কিছুক্ষণ ভেবে বলল, কোথায় দেখা করবে? এখানে নিচে দাঁড়িয়ে আছে। ঠিক আছে, আসতে বল। আবির আসার অনুমতি দিয়ে কল কেটে দিল। ফোন পকেটে পুরে বলল, এই সময় আবার কে দেখা করার জন্য আসছে? হয়তো কোনো পরিচিত কেউ। প্রায় 10 মিনিট পর হোটেল রুমের কলিং বেল বেজে উঠল। সারহান ল্যাপটপ বন্ধ করে আবিরকে বলল দরজা খুলে দেওয়ার জন্য। সে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। আবির সময় নষ্ট না করে দ্রুততার সহিত দরজা খুলে দিল। দরজা খুলতে অপরিচিত একজন শাড়ি পরিহিত মেয়েকে দেখে আবির ভরকে গেল। বুকে ফু দিয়ে সে আশেপাশে তাকিয়ে দেখলো কেউ আছে কিনা। নেই। এই মেয়ে কি করছে এখানে? এক্সকিউজ মি মিস্টার, এটা সারহান ইরায়াত চৌধুরীর বুকড করা রুম। আবির এতক্ষণ পর বুঝলো সারহানের সাথে কোনো ছেলে নয়, বরং কোনো মেয়ে দেখা করতে এসেছে। অচেনা মেয়ের সুরেলা কণ্ঠ শুনে আবিরের তো মনে ঠাক ঢোল পেটানো শুরু হয়ে গেছে। আহা, এই মেয়েটাও যদি তার গার্লফ্রেন্ড হতো, না বউ হলে মন্দ হতো না। কতটা মার্জনীয় পোশাক, দেখতেও তেমনই ভদ্র নম্র সুন্দরী। আবির মাথা চুলকে বোকা বোকা হেসে বলল, ইয়েস, এটা সারানের রুম, ভিতরে আসুন। আবির রুমের দরজা থেকে সরে দাঁড়াতে মেয়েটি রুমের ভেতর প্রবেশ করলো। আবির দরজা আটকালো না, আর আধ খোলা রাখলো দরজা। আবির ভেতরে প্রবেশ করে দেখলো মেয়েটার রুম দেখতে অনেকটা ব্যস্ত। আবির ভদ্রতা রক্ষার্থে বলল, ম্যাম আপনি সোফায় বসুন। আর কি খাবেন, চা আর কফি? মিহি হালকা হেসে বলল, আমি এখন খাবো না কিছু। মিস্টার সারহান কোথায়? আপনি বসুন, এক্ষুনি এসে যাবেন। মেয়েটা সোফায় বসে পড়ল। চোখ মুখ ভীতিগ্রস্ত কিছুটা। হ্যান্ডব্যাগ হতে রুমাল বের করে ঘাম মুছে চলেছে। দৃষ্টি রুমের প্রতিটা স্থানে, যেন কোনো স্থান স্ক্যান করতে ব্যস্ত। আবির চেয়ার টেনে বসে মেয়েটির ভাবগতি লক্ষ্য করছে। মেয়েটার মতিগতি মোটেও ভালো লাগছে না। ভদ্রবেশী এই শাড়ি পরিহিত ইনোসেন্ট ফেসের আড়ালে কোনো চক্রান্তকারী নেই তো? নজর রাখা জরুরি। মেয়ে বলে ছাড় দেওয়া যাবে না, এরাই আরো বেশি ভয়ঙ্কর হয়। তবে চেহারাতে মায়াবিনী ভাব আছে, চোখের চাহনিও সম্মোহিনী। সারহান ফ্রেশ হয়ে রুমে আসতেই দেখতে পেল এক রমণীকে স্থির দৃষ্টিতেই তার দিকে তাকিয়ে আছে। সেই দৃষ্টিতে কোনো খারাপ কিছুর আভাস পেল না সারহান। মেয়েটি সারহানকে দেখে চমৎকার হেসে বলল, হ্যালো মিস্টার সারহান, অবশেষে আপনার দেখা পেলাম। সারহান সৌজন্যতা রক্ষার্থে চেয়ার টেনে মুখোমুখি বসে হালকা হেসে বলল, হাই মিস আর মিসেস, আপনাকে চিনলাম না, পরিচয়টা দিলে সুবিধা হতো। মিকায়াত আমার নাম। নির্বাচন অফিসে আমার বাবা জব করে। আপনাকে আমি অনেক দিন ধরে চিনি, কিন্তু সময়ও হয়ে ওঠেনি দেখা করার। আজ খবর পেলাম আপনি এই হোটেলে উঠেছেন, তাই চলে আসলাম। মাইন্ড করেননি তো? সারহান আবিরের দিকে তাকিয়ে চোখ পাকালো। আবির তো টেনশনে পড়ে গেছে। এই মেয়ে সারহানের সাথে শুধু দেখা করার জন্য এসেছে, কিন্তু ফোনে এমন করে বলল যে কোনো জরুরি কাজের জন্য এসেছে। তাই জন্যে সারহানও রাজি হয়েছে। এখন সম্পূর্ণ ভিন্ন কাহিনী চলছে। এই মেয়েও কি সারহানকে দেখে ক্রাশ খেয়ে দেখা করতে এসেছে নাকি? সর্বনাশ করেছে। আবির তো ভয়ে আছে, কখন সারহান তার উল্টো ক্লাস নিতে লাগে। সারহান বিরক্তি ভাব আড়াল করে বলল, না, মাইন্ড করিনি। শুধু কি আমার সাথে দেখা করে আপনার মূল উদ্দেশ্য, নাকি অন্য কোনো কারণ আছে? মিহি থতমত খেলো।
সারহানের প্রশ্ন করা দেখে আতঙ্কগ্রস্ত সে নিজেকে সামলে বলল, তেমন কিছু না, আপনার সাথে দেখা করার ইচ্ছে ছিল। সারহানের বিরক্ত লাগছে। মেয়েটার হাবভাব তার কাছে মোটেও সুবিধার মনে হচ্ছে না। সে ফোন হাতে নিয়ে ইনানকে মেসেজ করে দিল গাড়ি পাঠানোর জন্য। তারপর আবিরকে উদ্দেশ্য করে বলল, আবির, প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে নে। আবির বলল, ঠিক আছে, টেনশন নট ব্রো, ক্যারি অন করো বৈঠক। সারহানের মেজাজ বিগড়ে গেল। সে রাগান্বিত দৃষ্টিতে আবিরের দিকে তাকালো। সারহানের ইচ্ছে করছে আবিরকে 2-4টা থাপ্পড় দিতে। ভালোভাবে না শুনে আসতে বলে দিয়েছে। এখনই অচেনা মেয়ের চক্করে পড়ে সময় নষ্ট হচ্ছে তার। আবির সারহানের রাগান্বিত মুখ যেন দেখেও দেখলো না, এমন ভাব করে কাজে মনোযোগী হলো। মিহির এর দৃষ্টি অনেক আগে সারহানের ফোন স্ক্রিনে পড়েছে। এক দৃষ্টিতে কিছু দেখে যাচ্ছে সে। কিছুক্ষণ তাকিয়ে থাকার পর সে ঠোঁট প্রসারিত করে হেসে উঠল। তাহলে নিষাদের কথা মোটেও ফেলে দেওয়ার মতো নয়। সারহান ও মিহির হঠাৎ পরিবর্তনের কারণটা বুঝলো না। মিহি হাস্যরত অবস্থায় বলল, আপনার ফোনের ওয়েলপেপারে যে রমণীর ছবি দৃশ্যমান, নিঃসন্দেহে সে ভাগ্যবতী, কারণ আপনার মতো একজন সুপুরুষ তার ভাগ্যে রয়েছে। মেয়েটি কিন্তু মাশাআল্লাহ, আপনাদের দুজনের জুটি দারুণ মানাবে। সারহান ভ্রু কুচকে নিজের ফোনের দিকে তাকালো। লাল শাড়িতে হালকা সাজে খোলা চুলে হাস্যরত রমণীর মুখ ভেসে উঠল চক্ষুপটে। মুহূর্তেই সব বিরক্তি যেন কোথাও উধাও হয়ে গেল। মনের মাঝে শান্তি অনুভব হচ্ছে তার। ফোন নিজ পকেটে রেখে সারহান মিহিকে গুরুগম্ভীর কণ্ঠে বলল, পার্সোনাল বিষয় নিয়ে আমি কাউকে কোনো কথা বলতে ইন্টারেস্টেড নই। ডোন্ট মাইন্ড প্লিজ। আমার সাথে আপনার সাক্ষাৎ হয়ে গিয়েছে, আর কোনো কথা থাকলে দ্রুত শেষ করুন, আমাদের একটু পর বের হতে হবে। মিহি কৌতূহলী হয়ে জানতে চাইল, কোথায় যাবেন? নিউ হোটেল বুক করেছে, সেখানে। মিহির হাসি মুখখানা চুপসে গেল। সারহান চলে গেলে তো তার কাজ হবে না, কিন্তু কোনো উপায় নেই এখানে আটকে রাখার। নিষাদকে কল করে দ্রুত জানাতে হবে বিষয়টা, আর এখানে দেরি করা যাবে না। এখান থেকে যেতে হবে তাকে। মিহি হন্তদন্ত হয়ে সারহানকে বলে রুম থেকে বেরিয়ে গেল। সারহান মিহিকে হন্তদন্ত হয়ে চলে যেতে দেখে ঠোঁট বাঁকিয়ে হাসলো। আবির সারহানকে অবাক হয়ে বলল, মেয়েটি চলে গেল কেন? সারহান মুখ গম্ভীর করে বলল, মেয়েটি অন্য কোনো উদ্দেশ্যে এসেছিল, হয়তো নিষাদের স্পাই। মেয়েটির সকল বায়োডাটা আমার চাই, অ্যাজ সুন অ্যাজ পসিবল। এদের দেখছি খুব সাহস বেড়েছে। কাজও হয়ে যাবে। তার আগে একটা কথা জানার ছিল। বল। তোর ফোনের ওয়ালপেপারে কার ছবি দেওয়া? সময় হলে জানতে পারবে, নিজের কাজ শেষ করার আগে। গভীর রাত, মানুষের আনাগোনা কিছুটা কম শহরের রাস্তায়। সোডিয়াম আলোয় চারিদিকে আলোকিত হয়ে আছে। রাতের রাস্তায় কপত কপতিদের দেখা যায় অনেক বেশি। সকলে হাতে হাত ধরে শহরের রাস্তায় প্রেম নিবেদন করছে। নামি দামি রেস্টুরেন্টে বসে আছে নিষাদ। চোখে মুখে বিরক্তির ক্লেশ, মুখে কাঠিন্যতা বজায় রেখে শক্ত চাহনিতে এক দৃষ্টিতে টেবিলের দিকে তাকিয়ে আছে সে। তার পাশে চিন্তাগ্রস্ত বদনে বসে আছে মিহি। চোখে মুখে ভয়ের ছাপ স্পষ্ট ফুটে উঠেছে। কাজটা শেষ করতে পারেনি, এটাই ভয়ের কারণ। বারবার আর চোখের সামনে বসে থাকা মানুষটাকে দেখছে সে। নিষাদের কোনো ভাব বুঝে উঠতে পারল না কি চলছে মানুষটার মনে। আধা ঘন্টা ধরে এভাবে থম মেরে বসে আছে নিষাদ। মিহি ঢোক গিলে শুধালো, এখন কি করবে নিশাদ? ড্রাগস দিয়ে ফাঁসানোর প্ল্যান তো ফ্লপ হয়ে গেল, আর ওই এমপির কাছে তো বাইরের কেউ যেতে পারবে না। নিষাদ মিহির দিকে জ্বলন্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, একটা প্ল্যান ফ্লপ হয়েছে তো কি হয়েছে, প্ল্যান বি অনুযায়ী কাজ শুরু করতে হবে। মিহি ঠোঁট ভিজিয়ে বলল, কি করতে হবে আমাকে? নিষাদ পানির গ্লাস নাড়তে নাড়তেই বলল, তোমার কোনো কাজ নেই আর, নিজের দেশে ফিরে যাওয়ার প্রস্তুতি শুরু করে দাও। তোমার এখানে আর কোনো কাজ নেই। মিহি নিষাদের দিকে করুণ দৃষ্টিতে তাকালো। এই মানুষটা তার মন কেন বুঝে না? চোখের সামনে অন্যায় করতে দেখেও চুপ থাকে সে। ভালোবাসার মানুষটিকে অন্যায়ের দিকে ধাবিত হওয়া থেকে সে আটকাতে পারছে না। সে ভালোবাসার মানুষটিকে ভালো করতে ব্যর্থ। মিহি সাহস করে নিষাদের পুরুষালী হাত নিজের হাতের মুঠোয় আবদ্ধ করলো। নিষাদ মিহির হাতের স্পর্শে অবাক হয়ে তাকালো। সে ভেতরে ভেতরে অনেকটাই চমকে গেছে। যে মেয়ে তাকে দেখে ভয়ে সিটিয়ে থাকতো আজ হাত ধরেছে। মিহির চোখে অশ্রু টলমল করছে। নিষাদ কিছু বলতে গিয়েও থেমে গেল। মিহি নিষাদের চমকে ওঠা বুঝতে পেরে কম্পনরত স্বরে বলল, সরি নিশাদ, তোমার অনুমতি ব্যতীত হাত ধরার জন্য। কি করব বলো, তোমার ছোঁয়ার লোভ সামলাতে পারলাম না। আজই হয়তো তোমার সাথে এতটা কাজ হতে আমার শেষ কথা। একটা কথা বলি, একটু ভেবে দেখো প্লিজ, নিজেকে অন্যায় কাজে জড়িও না। এসব থেকে দূরে সরে আসো। নিজের জীবন নিজ হাতে ধ্বংস করো না। মা বাবার কথা ভেবে এগুলো থেকে বিরত থাকো। নিজের জীবন নিজ হাতে গুছিয়ে নাও, নিজেকে সময় দাও। নিষাদ হাত ছাড়িয়ে রাশভারী আওয়াজে বলল, একদম ঘরের বউয়ের মতো সব এমন বিহেভ করবে না আমার সাথে, ঠিক আছে? এমন আচরণ করে কি বোঝাতে চাও? হ্যাঁ, তুমি আমায় অনেক ভালোবাসো, আই নো ভালোবাসো আমায়, বাট আমি অরিত্রিকাকে চাই। আই লাভ হার সো মাচ। প্লিজ আমার সামনে নিজের ফিলিংস দেখাতে আসবে না। তুমি তোমার মতো থাকো, আমায় আমার মতো থাকতে দাও। মিহি অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে বলল, তোমার লাইফে যে মিহিকা বলে কেউ ছিল ভুলে যেও।
আর কখনো তোমার সাথে দেখা হবে না আমার। আর যাতে দেখা না হয় এই কামনাই করছি। ভালো থেকো নিশাত, খুব ভালো থেকো। শেষবারের মতো বললাম, আই লাভ ইউ সো মাচ। টেক কেয়ার অফ ইউর সেলফ, বাই। মিহি আর এক মুহূর্ত রেস্টুরেন্টে অবস্থান করলো না, কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল সেখান হতে। নিশাদ নির্লিপ্ত ভঙ্গিতে তাকিয়ে রইল মিহির যাওয়ার দিকে। মিহির কথা ভেবেই বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো তার। মিহি কেন বোঝে না সে তাকে ভালোবাসে না, তবুও পিছে পড়ে আছে। আসলে দুনিয়াটা এমনই, সে যাকে চায় সে তাকে চায় না, অথচ অন্য একটা মেয়ে তাকে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে। নিশাদের খেয়াল হলো এখন তো রাত 12টা পেরিয়ে গিয়েছে। ঢাকা শহরে রাতের বেলা চলাচল খুবই রিস্কের। একা একা এই অবুঝ মেয়েটা কোথায় গেল? নিশাদ সময় নষ্ট না করে মিহিকে খুঁজতে গেল। আজ অরিত্রিকার ঘুম পরিপূর্ণ হয়েছে, মনে হচ্ছে কতদিন পর তৃপ্তি সহকারে আরামে ঘুমিয়েছে সে। এতটাই ঘুমিয়েছে যে কখন দুপুর পেরিয়ে গেছে তাও বুঝতে পারেনি। এটা যে সারহানের সাথে কথা বলার সাইড এফেক্ট ভালো করেই বুঝতে পেরেছে সে। মনও খুশি খুশি লাগছে, মাথাও আজ ভারমুক্ত লাগছে। আর মোরা ঘুম থেকে উঠে বিছানার সাথে বিদায় অনুষ্ঠান শেষ করে ফ্রেশ হয়ে নিল সে। সুন্দর পরিপাটি হয়ে ইশরাকে কল করলো। ফোনে রিং হয়ে যাচ্ছে, তবুও কোনো খবর নেই, কল রিসিভ করছে না। নিচ হতে জোরে জোরে ভেসে আসছে বেশ কয়েকজনের কথোপকথন। আজ কি কিছু হয়েছে? সবাই বাড়িতে কি করছে? অরিত্রিকা ছুটল নিচে। আরশাদ সাহেব আর আজমল সাহেব টিভির খবর দেখছেন। বেশ আনন্দঘন পরিবেশ বিরাজ করছে চৌধুরী বাড়িতে। সাদাত বাবা চাচার সাথে তাল মিলিয়ে টিভি দেখছে, সেও ভীষণ খুশি আজ। সাথী বেগম আর তানিয়া বেগম রান্নাঘরে রান্না করছেন। ছেলে অনেকদিন পর বাড়িতে আসবে, তাই কত আয়োজন। আরশাদ সাহেব প্রফুল্ল চিত্তে বললেন, দেখেছো, এবারও প্রতীক অন্য দলের আন্ডারে যায়নি। আমাদের দলের প্রতীক আমরা পেয়েছি। এবারও নিশ্চিত এমপি মহোদয় আবার এমপি হবেন। আজমল সাহেব হেসে হেসে বললেন, তা তো পাবেই। সারহান থাকতে অন্য দলের কাছে প্রতীক যাবে কেন? নয়ন তালুকদার এবারও হেরে যাবে। মনে হয় না আর কোনোদিন এমপির চেয়ারে নয়ন তালুকদার বসতে পারবে। 4টা বেজে গিয়েছে। সারহান তো ঢাকা থেকে 12টার আগেই রওনা দিয়েছে। রাজশাহীতে পৌঁছাতে হয়তো 1.5 ঘন্টার মতন সময় লাগবে। কখন যে পৌঁছাবে ছেলেটা? চিন্তা করবেন না ভাই সাহেব, এসে যাবে। আমার আজ ভীষণ ভালো লাগছে। নয়ন তালুকদারের মুখখানা দেখার ইচ্ছা জাগছে। ইসরে, আবারও হাঁটুর বাসে ছেলের কাছে হেরে গেল। সাদাত বাবার কথা শুনে বলল, বাবা আজ রাতে ছোট সেলিব্রেশন করা যায়, অনেক মজা হবে। সারহান আসুক আগে, তারপর ওর সাথে কথা বলে নিও। ঠিক আছে। অরিত্রিকা ফুরফুরে মেজাজে নিচে নামতেই দেখলো বাবা, বড় বাবা আর সাদাত নিজেদের ভেতর কথার পসরা সাজিয়ে বসেছে। সকলের মুখ খুশি খুশি দেখাচ্ছে। আজ কি কোনো স্পেশাল দিন? বাবা, বড় বাবা বাড়িতে, সকলের চোখে মুখে আনন্দের ছাপ। অরিত্রিকা কিছুক্ষণ ভাবলো কারণ কি হতে পারে, কিন্তু ছোট মস্তিষ্ক ধরতে পারল না। সে তাদের দিকে এগিয়ে যেতে দেওয়ালের দিকে টিভিতে চলমান সংবাদে চোখ আটকে গেল। অপলক চেয়ে রইল টিভির দিকে। সেখানে সারহানকে দেখে অরিত্রিকার হার্টবিট মিস হয়ে গিয়েছে। শুভ্র পাঞ্জাবিতে এমপির পাশে হাস্যোজ্জ্বল মুখে দাঁড়িয়ে আছে মানুষটি। পাঞ্জাবিতে যেন চোখ ধাঁধিয়ে যাচ্ছে, বক্ষে যেন হাতুড়ি পেটাচ্ছে তার। কতদিন পর মানুষটিকে দেখল সে। অনুভূতিতে বেসামাল হয়ে গেছে তার সত্তা। তাহলে আজই আসবে সারহান ভাই? ইস, এখনই মনে হচ্ছে লজ্জায় লজ্জাবতী গাছের ন্যায় নুয়ে পড়েছে। এতদিনে অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে। তবে ভাবতেই গাল গরম হয়ে এলো অরিত্রিকা। লজ্জা মিশ্রিত হাসি এসে অরিত্রিকা রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। তানিয়া বেগম আর সাথী বেগম বাহারি রকমের খাবার রান্না শেষ করলো সবেমাত্র। সবকিছু গুছিয়ে ডাইনিং রুমে আসলেন তারা। অরিত্রিকা ডেরি মিল্ক খেতে খেতে তানিয়া বেগম আর সাথী বেগমের পিছু পিছু গেল। আরশাদ সাহেব তানিয়া বেগমকে দেখে বললেন, খবর পেয়েছো? তোমার ছেলে ঢাকা হতে রওনা দিয়েছে। তানিয়া বেগম বললেন, শুনেছি তোমার আগেই ছেলে আসছে, তাই তো ভালো মন্দ পদে রান্না করলাম 2 জা মিলে। বাহ, তাহলে তো ভালোই। আজ কবজি ডুবিয়ে সবাই মিলে ভোজন করব। ইনান আর আবিরকেও আসতে বলবো। তোমার চিন্তা করতে হবে না, আমি ওদের আগেই বলে দিয়েছি আসতে। ভালোই করেছি, এই না হলে আমার গিন্নি। তানিয়া বেগম আরশাদ সাহেবকে দাঁতে দাঁত চেপে বললেন, সকলে আছে, ভদ্র হয়ে কথা বলো। জি মহারানী। আরশাদ সাহেবের ফোন ভাইব্রেট হচ্ছে। তিনি ফোন হাতে নিয়ে নাম দেখে সবাইকে বললেন, সারহান কল দিয়েছে। তানিয়া বেগম তাড়া দিয়ে বললেন, তাড়াতাড়ি কল ধরো। আরশাদ সাহেব কল রিসিভ করে বললেন, আসসালামু আলাইকুম আব্বা। ফোনের অপর প্রান্ত হতে ভেসে আসলো কিছু কথা, যা শুনেই আরশাদ সাহেবের মুখ থমথমে হয়ে গেল। হাত হতে ফোন ছিটকে পড়লো মেঝেতে। ফোন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল চোখের পলকে। ডাইনিং রুমে সকলেই আটকে উঠলো। তানিয়া বেগম আতঙ্কিত হয়ে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? তুমি এমন করে বসে রইলে কেন? সারহান কি বলল?
বলো। আরশাদ সাহেব কিছু না লুকিয়ে ভেজা কণ্ঠে বলে উঠলেন, শারহানের গাড়ি নাটোর রোডে অ্যাক্সিডেন্ট করেছে। ব্রেকিং নিউজ, আজ বিকেল 4:30 ঘটিকায় নাটোর রোডে রাজশাহী সিটি 1-এর এমপি পার্সোনাল গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে। ঘটনাস্থলে এমপি মহোদয়ের দলের আরও 2জন ব্যক্তি নিহত হয়েছেন। বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। তাদের সকলকে রাজশাহী মেডিকেল জরুরি বিভাগে ভর্তি করা হয়েছে। প্রতিটা টিভি চ্যানেলে অ্যাক্সিডেন্টের খবর দেখাচ্ছে। দেশ জুড়ে নতুন উত্তাপ ছড়িয়েছে। একজন এমপির মৃত্যুতে দেশের নেতাকর্মীরা যেন মরিয়া হয়ে উঠেছে। কেউ কেউ সোশ্যাল মিডিয়াতে দুঃখ প্রকাশ করছে, কেউ বা শোক প্রকাশে ব্যস্ত। প্রেস মিডিয়া এমপির বাড়িতে যেন হুমড়ি খেয়ে পড়েছে। এদিকে চৌধুরী বাড়ির সামনে ভিড় জমিয়েছে সাংবাদিকরা। তাদের ভেতরে কেউ ঢুকতে দিচ্ছে না। সিকিউরিটি গার্ড মেন দরজা তালাবদ্ধ করে রেখেছে। তানিয়া বেগম ছেলের শোকে মূর্ছা যাচ্ছেন। কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। সাথী বেগমও কান্না করেই যাচ্ছেন। তবুও নিজেকে সামলে তানিয়া বেগমকে সান্ত্বনা দিতে ব্যস্ত তিনি। সন্তানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। কি অবস্থায় আছে এসব শুনে যে কোনো মাই ভেঙে পড়বে। সাথী বেগম সারহানকে নিজের ছেলের মতোই দেখেন। ছেলেটা যে কি অবস্থায় আছে এই নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত সময় পার করছেন। ইসমা বেগম সারহানের খবর শুনে কাজকর্ম ফেলে ইশরাকে সাথে নিয়ে চলে এসেছেন। আসতেই দেখতে পেলেন তানিয়া বেগমের বিধ্বস্ত অবস্থা। দেখেই হু হু করে তার মন কেঁদে উঠল। তিনি সদর দরজা পেরিয়ে ডাইনিং রুমে এসে তানিয়া বেগমের পাশে বসলেন। ইসমা বেগম করুণ স্বরে বললেন, ভাবি একটু শান্ত হন, দেখবেন সারানের কিছু হয়নি, একদম ঠিক আছে। তানিয়া বেগম উচ্চস্বরে কেঁদে উঠলেন। কান্নারত কণ্ঠে বললেন, আমার ছেলে ভালো নেই, আমার শারহানের কাছে নিয়ে চলো। আমার সোনার টুকরো ছেলে, ওর কিছু হলে আমি মরে যাব। আমাকে আমার ছেলের কাছে নিয়ে যাও। ভাবি আমরা যাবো তো সারানের কাছে, একটু শান্ত হন। ইসমা বেগম আশেপাশে তাকিয়ে সাথী বেগমকে জিজ্ঞাসা করলেন, বড় ভাই আর ছোট ভাই কোথায়? সাথী বেগম অশ্রু মুছে বললেন, শারহানের খোঁজে বেরিয়েছে। এখনো খবর পাওয়া যায়নি। শারহানের সাথে আবির ছিল, কিন্তু ওর ফোনও বন্ধ। আরও কয়েকজনকে কল করা হয়েছে, কেউ ফোন তুলছে না। শুধু নাটোরে অ্যাক্সিডেন্ট হয়েছে এটাই খবর পাওয়া গেছে। ইশরা ডাইনিং রুমে অরিত্রিকাকে না দেখতে পেয়ে অবাক হলো। এই মেয়ে গেল কোথায়? নিচে সবাই কান্না করছে আর অরিত্রিকা অনুপস্থিত। ইশরা সাথী বেগমকে জিজ্ঞাসা করলো, মামি অরিত্রিকা কোথায়? হয়তো রুমে আছে। মেয়েটা যে কখন গেল এখনো নিচে আসলো না। ইশরা দেরি করলো না, দ্রুত পায়ে হেঁটে গেল অরিত্রিকার রুমের দিকে। না জানি মেয়েটা কি করছে। ইশরা অরিত্রিকার রুমের সামনে আসতেই দেখতে পেল দরজা বন্ধ। সে হালকা করে দরজা ধাক্কা দিল। ধাক্কা দিতে দরজা তখনই খুলে গেল। ইশরা সময় নষ্ট না করে রুমে ঢুকতেই দেখতে পেল অরিত্রিকা মেঝেতে এলোমেলো অবস্থায় পড়ে আছে। ইশরা চোখের সামনে এমন দৃশ্য দেখে ভয় পেয়ে গেছে। সে হন্তদন্ত হয়ে ছুটে গেল অরিত্রিকার কাছে। অরিত্রিকার মাথা বরাবর বসতেই দেখলো অরিত্রিকার মুখ ফ্যাকাশে হয়ে গেছে, চোখ মুখও মলিন, জীর্ণ শীর্ণ হয়ে আছে। ইশরা আতঙ্কগ্রস্ত হয়ে অরিত্রিকাকে মৃদু ধাক্কা দিয়ে ডাকতে লাগলো, এই অরিত্রিকা ওঠ, কি হয়েছে? আমার কথা শুনতে পাচ্ছিস? এই বোন ওঠ, ওঠ না প্লিজ, তোর কি অবস্থা দেখে আমার ভয় লাগছে। অরিত্রিকার কোনো সারা শব্দ না পেয়ে ইশরা আরো বেশি ভয় পেয়ে গেল। অরিত্রিকা তো চোখ খুলছে না, নিশ্চয়ই চেতনা হারিয়েছে। এখন কি করবে সে? মাথা কাজ করছে না তার। ইশরা অরিত্রিকার হাত ধরতেই দেখলো শরীর ঠান্ডা হয়ে আসছে। ইশরা তড়িৎ বেগে অরিত্রিকার হাতের তালু ঘষতে লাগলো। কিছুটা সময় পেরিয়ে গেল। অরিত্রিকা প্রতিক্রিয়াহীনভাবে চোখ বন্ধ অবস্থায় পড়ে আছে। ইশরা উপায় না পেয়ে সাদাতকে ডাকলো বেশ কয়েকবার। পড়ার টেবিল হতে পানির বোতল খুলে অরিত্রিকার মুখে ছিটাতে লাগলো। সাদাত ইশরার গলা পেয়ে অরিত্রিকার রুমে এসে দেখলো অরিত্রিকা অচেতন অবস্থায় পড়ে আছে। সাদাত দৌড়ে এসে ভয়ার্ত কণ্ঠে বলল, কি হয়েছে অরিত্রিকার? ওর এমন অবস্থা হলো কি করে? আমিও জানি না, এসে দেখি এমন ভাবে মেঝেতে পড়ে আছে। ডাক্তার ডাকবো? দ্রুত কল ডাক্তার সাহেবকে। সাদাত দ্রুততার সহিত পকেট হতে ফোন বের করে কল দিবে এমন সময় অরিত্রিকা নড়ে চড়ে উঠল। দুর্বল চোখে চারিপাশে তাকিয়ে জোরে জোরে শ্বাস টেনে উঠে বসলো। দু হাতে চুল খামচে ধরে এক দৃষ্টিতে মেঝের দিকে তাকিয়ে রইল সে। সাদাত ফোন পকেটে পুরে বলল, অরিত্রিকা তুই ঠিক আছিস? অরিত্রিকা তাকালো ব্যথাতুর দৃষ্টিতে। চক্ষুদয় হতে পড়ছে অশ্রু, গাল বেয়ে অশ্রু মেঝেতে পড়ছে টপ টপ করে। উগড়ে আসছে কান্নার দল। অতিরিক্ত কান্নার ফলে চোখ ফুলে লাল হয়ে গিয়েছে। অরিত্রিকার এলোমেলো চুলগুলো পেছনে ঠেলে চুপ করে থা মেরে বসে রইল। কিছুই ভালো লাগছে না তার। ইশরা পানির বোতল মেঝেতে রেখে অরিত্রিকাকে হালকা ধাক্কা দিয়ে বলল, অরিত্রিকা কথা বল বনু, এমন চুপ করে আছিস কেন? হঠাৎ কি হয়েছিল তোর? জানিস কতটা ভয় পেয়ে গিয়েছিলাম। একদিকে তোর এই অবস্থা, অপরদিকে সারহান ভাইয়েরও অ্যাক্সিডেন্টের খবর। কি যে হচ্ছে বুঝতে পারছি না। অরিত্রিকা ইশরার দিকে তাকিয়ে ঝিমিয়ে যাওয়া কণ্ঠে শুধালো,
সাহান ভাইয়ের কি অবস্থা? উনি ঠিক আছেন তো? সাদাত অরিত্রিকার কথা শুনে হতাশা মিশ্রিত কণ্ঠে বলল, ভাইয়ের কোনো খবর পাওয়া যায়নি। বাবার চাচা গিয়েছে, খবর পেলে জানাবে। অরিত্রিকা ডুকরে কেঁদে উঠল হঠাৎই, কান্না মিশ্রিত কণ্ঠে বলে উঠল, তোরা বল ওনার কিছু হবে না তো? উনি সুস্থ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন। উনি সুস্থ আছেন তাই না? বল, এখানে কেন আসছেন না উনি? সাদাত অরিত্রিকার এমন কাণ্ডে বিস্মিত হলো। তার ভাইয়ের জন্য অরিত্রিকা কাঁদছে ভাবতেই অবাক লাগছে। দুজনে তো সবসময় সাপে নেউলে সম্পর্ক। এসব ভাবনা বাদ দিয়ে বিস্ময়সূচক চাহনিতে তাকে অরিত্রিকাকে শান্ত করতে বলল, ভাইয়ের কিছু হবে না, দেখিস দ্রুত বাড়িতে চলে আসবে। ইশরা ক্রন্দনরত অরিত্রিকাকে দু হাতে আগলে নিল। অরিত্রিকা ফুপিয়ে কেঁদে বলল, আমাকে ওনার কাছে নিয়ে চল, আমি ওনাকে দেখব। ইশরা সাদাতের দিকে তাকালো করুণ চোখে। সাদাত ইশরাকে ইশারা করলো কিছু বলার জন্য। ইশরা অরিত্রিকার মাথা নেড়ে দিয়ে বলল, আচ্ছা যাব, এবার একটু চুপ কর বোন প্লিজ। এমনভাবে কাঁদলে শরীর খারাপ করবে। আমি আর পারছি না রে। উনি এমন কেন বলতো? ঢাকা গিয়েছেন, আমার জানানোর প্রয়োজনটাও বোধ করেননি। গিয়ে 15 দিন হলো, তারপরেও একবারও কল করেননি। কল করে বলেননি অ্যাডমিশন কেমন দিয়েছি। অথচ ওনার জন্য আমি কতটা কষ্ট পেয়েছি তাকে সে জানেন? উনি আমার ফিলিংস কেন বোঝে না? ভালোবাসি বলে কি অবহেলা করছেন? অবহেলা করছেন ঠিক আছে, তাই বলে নিজের খেয়ালটা তো রাখতে পারতেন। আজ আমি খুশি ছিলাম, এতদিন পর আসছেন, অথচ আমার খুশি যেন ওনার জীবনে অভিশাপ হয়ে গেল। এক নিমিষেই যেন শেষ হয়ে গেল সবটা। আমি ওনাকে এক পলক চোখের দেখা দেখতে চাই, আমায় নিয়ে চল। সাদাত অরিত্রিকার মুখ হতে নির্গত উদ্ভ্রান্তের ন্যায় কথাগুলো শুনে হাঁ হয়ে গিয়েছে। এগুলা কি বললো অরিত্রিকা? তার ভাইকে ভালোবাসে? অসম্ভব, এটা কিভাবে হতে পারে? তার মাথায় কিছুই আসছে না। চারিদিকে শক্ট করা খবর। সাদাতের মনে পড়ে গেল চিঠির কথা। তাহলে কি তার ভাইকে নিয়ে অরিত্রিকা চিঠিটা লিখেছিল? সাদাত মাথায় হাত দিয়ে বসে রইল। নিজের কানে শুনেও তার বিশ্বাস হচ্ছে না। সাদাত অবিশ্বাস্য চোখে অরিত্রিকার দিকে তাকিয়ে ইশরার দিকে তাকালো। ইশরা সাদাতের দিকেই তাকিয়েছিল। সে সাদাতের থমথমে মুখাবয়ব দেখে বুঝলো অনেকটা শক পেয়েছে। ইশরা সাদাতকে বলল, এখনই বাড়ির কাউকে কিছু বলিস না, বাড়ির কারোর মনের অবস্থা ভালো না। আবার যদি এই কথাগুলি জানতে পারে তবে পরিবেশ আরো বিগড়ে যেতে পারে। সাদাত থমথমে মুখে বলল, এসব কবে থেকে চলছে? বুঝলাম অরিত্রিকা ভাইকে পছন্দ করে, ভাইও কি অরিত্রিকাকে পছন্দ করে? আমার তো ভাইয়ের কোনো আচরণই এমন কিছু মনে হয়নি। আমারও মনে হয়নি, তবে অরিত্রিকা আর সারান ভাইয়ের মাঝে তেমন কিছুই নেই। অরিত্রিকা ভালোবাসে, কিন্তু সারান ভাইয়ের মনে কি চলে সেটা আর জানি না। সাদাতের কল আসায় কথা বন্ধ করে পকেট হতে ফোন বের করে রিসিভ করলো। রিসিভ করার কিছুক্ষণ পরই কল কেটে দিল অপর পাশে থাকা ব্যক্তিটি। সাদাত ব্যস্ত ভঙ্গিতে দাঁড়িয়ে ইশরাকে বলল, রাজশাহী মেডিকেলে যেতে হবে, ভাই ওখানেই অ্যাডমিট আছে। তুই আর অরিত্রিকা যদি যেতে চাস রেডি হয়ে নিচে চলে আয়, আমি মাকে খবর দিচ্ছি। ঠিক আছে। রাজশাহী মেডিকেলে অপারেশন থিয়েটারের সামনে দাঁড়িয়ে আছেন আরশাদ সাহেব আর আজমল সাহেব। তাদের চোখে মুখে চিন্তিত ভাব ফুটে উঠেছে। দুইজনেই পারিচারি করছেন সমানতালে। আরশাদ সাহেব বারবার অপারেশন থিয়েটারের দিকে তাকাচ্ছেন। বক্ষে ছেলেকে হারানোর ভয় যেন জেঁকে ধরেছে। বাবা হয়ে ছেলের এমন পরিস্থিতি নিজ চোখে দেখা মৃত্যুসম। সারহানের অপারেশন চলছে। গুরুতর আঘাত লেগেছে বুকে, কাচের টুকরা বুকের একপাশে গেঁথে গেছে। প্রচন্ড রক্তক্ষরণে সারহানের অবস্থা বেগতিক। কি হবে এখনো ডাক্তার বলতে পারেননি। আবিরের অবস্থাও আশঙ্কাজনক, লাইফ রিস্ক এখনো আছে। আবিরকে কেবিনে শিফট করা হয়েছে। আরশাদ সাহেবকে চিন্তিত ভঙ্গিতে পায়চারি করতে দেখে আজমল সাহেব বললেন, ভাই সাহেব টেনশন না করে বসুন, একটু শান্ত হন। এমন করলে আপনি অসুস্থ হতে পারেন। আরশাদ সাহেব নিভু নিভু কণ্ঠে বললেন, আমার ছেলেটা মৃত্যুর সাথে যুদ্ধ করছে, কিভাবে বাবা হয়ে চুপচাপ শান্ত হয়ে বসে থাকবো? কিছু হবে না সারহানের, দেখবেন সুস্থ হয়ে যাবে। এখানে চিকিৎসা ভালো না হলে প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করব। আরশাদ সাহেব ক্লান্ত ভঙ্গিতে বসে বললেন, আমার ছেলের জন্য কোনো কিছু না হয় তুমি দেখো। বাড়িতে খবর জানিয়েছো? সাদাতকে কল দিয়েছিলাম, হয়তো রাস্তায় আছে। দীর্ঘ 2 ঘন্টার অপারেশন শেষ করে ডাক্তার ওটি থেকে বের হলেন। চিন্তিত মুক্তার, অতিশয় কিছু একটা নিয়ে গভীর চিন্তায় মগ্ন। আরশাদ সাহেব হন্তদন্ত হয়ে ছুটে গেলেন ডাক্তারের কাছে। আজমল সাহেবও পিছু পিছু গেলেন। আজমল সাহেব আর এক মুহূর্ত দেরি না করে ডাক্তারকে শুধালেন। সারহান এখন কেমন আছে? ডাক্তার মুখে থেকে মাস্ক খুলে বললেন, আগের থেকে অনেকটা ভালো আছে। 2 দিন হয়েছে 2 ব্যাগ ব্লাড দেওয়া হয়েছে, আরো 1 ব্যাগ লাগবে। দ্রুত রক্তের ব্যবস্থা করুন, কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে, তবে বাইরের কেউ অ্যালাউ নয়। আরশাদ সাহেব ভেজা কণ্ঠে বললেন, কখন দেখা করতে পারবো সারহানের সাথে? সেন্স এখনো ফিরেনি, সেন্স ফিরলে তারপর আপনাদের জানানো হবে।
দেখা করতে পারবেন কি পারবেন না? এক্সকিউজ মি। ডাক্তার আরশাদ সাহেবকে যাবতীয় তথ্য জানিয়ে নিজের চেম্বারে চলে গেলেন। কিছুক্ষণ পরে সারহানকে ওটি থেকে বের করা হলো। আরশাদ সাহেব আর আজমল সাহেব তাকালেন। তখনই বেডে অচেতন অবস্থায় শুয়ে আছে সারহান। মস্তিষ্কের অর্ধেক অংশ জুড়ে সাদা ব্যান্ডেজে আবৃত, মুখের বিভিন্ন স্থানে কাটাছেঁড়ার অগণিত দাগ। অক্সিজেন মাস্ক থাকায় মুখ তেমন স্পষ্ট দেখা যাচ্ছে না। সাদা কাপড়ের আস্তরণ দিয়ে বুকের উপরিভাগ পর্যন্ত ঢাকা। অপারেশন করার স্থান দৃশ্যমান নয়। কেমন নির্জীব হয়ে শুয়ে আছে সারহান। রক্তক্ষরণের ফলে মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে। আরশাদ সাহেব ছেলের এমন করুণ দশা দেখে ধপ করে বসে পড়লেন মেঝেতে। আজমল সাহেব ভাইয়ের হঠাৎ বসে পড়া দেখে ভয় পেয়ে গেলেন। তিনি মৃদুস্বরে চিৎকার করে বললেন, ভাই সাহেব, আপনি ঠিক আছেন তো? আরশাদ সাহেবের চোখ ভিজে এলো। ও কোনোদিনও অসহায় ভঙ্গুর লাগেনি নিজেকে, অথচ ছেলের এই অবস্থা যেন তাকে কুড়ি কুড়ি খাচ্ছে। সুস্থ ছেলেটা ঢাকায় গেল আর ফিরল অর্ধমৃত হয়ে। কোনো বাবা মার যেন ছেলেকে আহত অবস্থায় দেখতে না হয়। আজমল সাহেব গিয়ে আরশাদ সাহেবকে ধীরে সুস্থে দাঁড় করালেন। পাশে একটা চেয়ারে বসিয়ে দিলেন। সারহানকে শিফট করা হয়েছে কেবিনে। আজমল সাহেব সারহানকে কেবিনের বাহির হতে এক পলক দেখে পানির ব্যবস্থা করতে গেলেন। আরশাদ সাহেবকে পানি খাওয়ানো প্রয়োজন, নতুবা শরীর অসুস্থ হয়ে যেতে পারে আরো। গভীর রাত, সময়টা 11টার ঘরে। গভীর রাত হলেও মানুষের আনাগোনা হাসপাতালে অনেক বেশি। হাসপাতালের ভিতরে ফিনাইলের উগ্র গন্ধে চারিপাশ ভারী হয়ে আছে। আলো বাতাসের অস্তিত্ব পাওয়া দুষ্কর। পরিবেশটাও কেমন গুমট ভাব। পরিস্থিতি স্বাভাবিক নয়। কেমন সব অদ্ভুত অনুভূতি। সারহানকে উন্নত চিকিৎসার জন্য প্রাইভেট হাসপাতালে অ্যাডমিট করা হয়েছে সন্ধ্যার পরে। আরশাদ সাহেব চাননি মেডিকেলে সারহানের চিকিৎসা হোক। মূলত সেখানকার পরিবেশ স্বাস্থ্যকর নয়। ডাক্তারও খামখেয়ালি ভাব নিয়ে চিকিৎসা করে, নার্সও তেমন রোগীর যত্ন করে না। সারহানকে দেখার জন্য তানিয়া বেগম, সাথী বেগম, ইসমা বেগম, সাদাত, অরিত্রিকা ও ইশরা এসেছে সন্ধ্যার পরে। সকলের মন অসম্ভব খারাপ। সবাই বাহিরে নিজেদের স্বাভাবিক রাখার চেষ্টা করলেও ভিতরে ভিতরে ভেঙে পড়েছে অনেকটাই। আরশাদ সাহেব আর আজমল সাহেব এমপির জানাজায় গিয়েছেন। দলের একজন নেতা অকালে মৃত্যুবরণ করেছেন, যাওয়া জরুরি। তার উপর বেশ বিশ্বস্ততা ছিল তাদের সাথে, না গেলে বিষয়টা খারাপ দেখায়। সাথী বেগম আর তানিয়া বেগম কেবিনের বাহিরে বসে আছেন। তাদের উপর দিয়ে আজ বিশাল ঝড় বয়ে গেল। পরিবারের উপরে বড় কোনো বিপদ আসেনি। এই প্রথম ভয়াবহ পরিস্থিতি পার করছে সকলে। তানিয়া বেগম সারহানের অবস্থা দেখে অসুস্থ হয়ে গেছেন। সাথী বেগমের বাহুতে মাথা ঠেকিয়ে বসে আছেন চোখ বন্ধ করা অবস্থায়। প্রেশার বেড়ে যাওয়ায় শরীর খারাপ লাগছে তার। সাদাত, ঈশা আর অরিত্রিকা একপাশে দাঁড়িয়ে আছে। ইসমা বেগম তানিয়া বেগমের ঝিমিয়ে থাকা দেখে সাথী বেগমকে বললেন, ভাবি, আমার মনে হয় বড় ভাবির এখানে থাকা ঠিক হবে না। ওনার শরীরের অবস্থা খারাপ, হাসপাতালে থাকলে আরো খারাপ হয়ে যেতে পারে। আমি বলি কি, ভাবিকে নিয়ে আমি বাসায় যাচ্ছি, আপনি থাকুন। সাথী বেগমেরও মনে হলো ইসমা বেগম ঠিক বলেছেন। তিনি সায় দিয়ে বললেন, আমারও তাই মনে হচ্ছে। ভাবিকে বাসায় নিয়ে যাওয়াই ভালো হবে। খাবার খাইয়ে প্রেশারের ওষুধ খাইয়ে দেওয়া। সাদাতকে সাথে নিয়ে যাও, তোমাদের রেখে আবার এখানে আসবে। ঠিক আছে। সাথী বেগম তানিয়া বেগমকে ধীরে ঢেকে বললেন, ভাবি আপনি বাসায় যান, আমি এখানে আসছি শারহানের খেয়াল রাখার জন্য। তানিয়া বেগম মাথা উঁচিয়ে সারহানের কেবিনের দিকে তাকিয়ে ক্ষীণস্বরে বললেন, আমি যাব না। শারহানের সাথে আমার একবারও কথা হলো না। ও যদি জেগে দেখে আমি নেই পাশে, তাহলে রাগ করবে। আপনার শরীর খারাপ। শারহান যদি জানে আপনি অসুস্থ অবস্থায় হাসপাতালে আছেন তাহলে রাগ করবে। আমরা তো আছি, আপনি চিন্তা করবেন না। সাদাত মাকে বলল, মা, চাচি ঠিক কথা বলেছে। তুমি এই অসুস্থ অবস্থায় হাসপাতালে থাকতে পারবে না। বাবা এসে দেখলে চটে যাবে তোমার উপর। তানিয়া বেগম অনেকক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, আমি বাসায় যাচ্ছি। শারহানের খেয়াল রেখো সাথী। সাথী বেগম বললেন, ঠিক আছে ভাবি, আপনি চিন্তা করবেন না। ইসমা বেগম আর সাদাত মিলে তানিয়া বেগমকে ধরে হাসপাতালের করিডোর পেরিয়ে বাড়ির দিকে রওনা দিল। ইশরা অরিত্রিকাকে নিয়ে সাথী বেগমের পাশে বসলো। সাথী বেগম এতক্ষণ অরিত্রিকার দিকে খেয়াল করেননি। তিনি মেয়ের বিধ্বস্ত রূপ দেখে আটকে উঠলেন। অরিত্রিকা নিশ্চুপ বসে আছে, অনুভূতিহীন মানুষের ন্যায়। তার মাঝে কোনো হেলদোল নেই। সাথী বেগম মেয়ের কপালে হাত দিয়ে চিন্তিত স্বরে বললেন, জ্বর তো আসেনি, তাহলে মুখ লাল হয়ে আছে কেন? শরীর খারাপ লাগছে মা? অরিত্রিকা সাথী বেগমের কথায় কোনো প্রতিক্রিয়া করলো না, মূর্তির ন্যায় বসে রইল। সাথী বেগমের কোনো কথাই কর্ণগোচর হলো না। তার চোখ সারহানের কেবিনের দিকে স্থির। একধানে কিছু একটা দেখে চলেছে। আশেপাশের কোনো কিছুতেই মনোযোগ নেই। ঈশা দেখলো অরিত্রিকার কোনো হেলদোল নেই। সে উপায় না পেয়ে বলল, মামি, অরিত্রিকা মাথা ব্যথা করছে, তাই এমন দেখাচ্ছে। আগে জানলে তো ভাবের সাথে বাড়ি পাঠিয়ে দিতাম। এমন অসুস্থ শরীরে এখানে থাকলে আরো অসুস্থ হয়ে যাবে। সমস্যা নেই, ও ওষুধ খেয়ে এসেছে। আমি তো আছি, কোনো সমস্যা নেই। ওকে নিয়ে বাসায় চলে যাব।
সাথী বেগম আর কিছু বললেন না, কিন্তু মনে মনে চিন্তিত হয়ে রইলেন। মেয়েটা এই অসুস্থ অবস্থায় না থাকলেও পারত। ইশরা অরিত্রিকাকে ফিসফিসিয়ে বলল, নিজেকে স্বাভাবিক কর, সবার সামনে এইভাবে থাকলে তোকে নিয়ে নতুন টেনশন শুরু করে দিবে। অরিত্রিকা কেবিনের দিক হতে চোখ ফিরিয়ে ইশরার দিকে তাকালো। চক্ষুদয়ে কান্নার আভাস, অশ্রুতে টইটুম্বর অবস্থা, নেত্রপল্লব ঝাপটাতে অশ্রু গড়িয়ে চিবুক ছুঁয়ে গেল। ইশরারও চক্ষুদয়ে ছলছল করে উঠল। সে হাত দ্বারা অরিত্রিকার গালে অবশিষ্ট নোনা পানি মুছিয়ে দিয়ে ইশারা করলো কান্না না করার জন্য। অরিত্রিকা নিজেকে স্বাভাবিক রাখার চেষ্টা করছে, কিন্তু পারছে না। চক্ষু সম্মুখে প্রিয় মানুষটি আহত অবস্থায় বেডে শুয়ে থাকতে দেখে কেউ কি ভালো থাকতে পারে? না, পারে না। প্রায় ঘন্টাখানেক আগেই দুরু দুরু বুকে সাহস নিয়ে কেবিনের বাহির হতে কাচের আস্তরণ ভেদ করে এক পলক দেখেছে। দেখেই মাথা ঘুরে গেছে তার। নিজ চোখে আর সাহস হয়নি মানুষটিকে দেখার। এখনো ভেসে উঠছে সারহানের মলিন ক্ষতযুক্ত মলিন ফ্যাকাশে মুখখানা, রক্তশূন্য অবস্থায় অচেতন নিথর দেহ বেডে পড়ে আছে। আহ, কতটা কষ্টদায়ক দৃশ্য! শখের পুরুষের এমন করুণ দৃশ্য অরিত্রিকা মন থেকে মেনে নিতে পারছে না। সেখানেই যেন থমকে আছে সে। কল্পপুরুষের নীরবতা পীড়াদায়ক। রাতের প্রায় শেষ প্রহর, পুরো হাসপাতাল এখন নিস্তব্ধ। আশেপাশে মানুষের আনাগোনা খুবই কম, ঘুমে আচ্ছন্ন সকলে। কিন্তু অরিত্রিকার দুই চোখে ঘুমের কোনো রেশ পর্যন্ত নেই। এখনো চুপচাপ আগের মতোই বসে আছে। মন যেন পাথর হয়ে গেছে। সে পাশে তাকিয়ে দেখলো ইশরা, সাথী বেগম, সাদাত তন্দ্রা ঘরে আচ্ছন্ন। আজমল সাহেব আর আরশাদ সাহেব নামাজের জন্য গিয়েছেন। কিছুক্ষণ পরে আজান দেবে। অরিত্রিকা বসা অবস্থা থেকে উঠে দাঁড়ালো। সুন্দরভাবে মাথায় ওড়না জড়িয়ে সে পা বাড়ালো সারহানের কেবিনের দিকে। কেবিনের বাহির হতে দরজার কাজ ভেদ করে সারহানের দিকে অপলক চেয়ে রইল অরিত্রিকা। বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না। চোখ সরিয়ে নিল সে। শরীর যেন শিউরে উঠছে। জোরে জোরে শ্বাস টেনে আবারও তাকালো। তাকিয়ে থাকা অবস্থায় দেখলো সারহান কিছুটা নড়ে উঠল। অরিত্রিকা নিজেকে স্থির রাখতে পারল না। সারহানকে এক পলক কাছে হতে দেখার জন্য মরিয়া হয়ে উঠল সে। একবার মানুষটির হাত ছুঁয়ে দেখার ইচ্ছা জাগলো। অরিত্রিকা আর কিছু ভেবে সময় নষ্ট করার মতো ভুল করলো না। নিজের মনে চলা ভাবনাকে প্রাধান্য দিল। অরিত্রিকা দরজা খুলে ক্ষীণ পায়ে এগিয়ে গেল সারহানের দিকে। আশেপাশে চোখ বুলিয়ে চেয়ার টেনে সারহানের বেড হতে অল্প দূরত্বে বসলো অরিত্রিকা। বক্ষে অজানা ভয় সিটিয়ে আছে সে। আতঙ্কে ভয়ে দরদর করে ঘামছে। বারবার ঢোক গিলছে সে। শরীরও কেমন অসাড় হয়ে আসছে। অরিত্রিকার চোখ ঝাপসা হয়ে আছে। অশ্রু ভরা চক্ষুতে সারহানের পানে তাকিয়ে আছে। অক্সিজেন মাস্ক খুলে দেওয়ায় মুখ স্পষ্ট দেখতে পাচ্ছে। সন্ধ্যার পরে সেন্স ফেরায় অক্সিজেন মাস্ক খুলে দিয়েছিল ডাক্তার। সারহানের পুরো মুখে কাটাছেঁড়ার অসংখ্য দাগ। কপালের অর্ধাংশ ব্যান্ডেজ থাকলেও কিছু অংশ রক্তে ভিজে লাল হয়ে আছে। অরিত্রিকা আজ মানুষটিকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে ব্যস্ত। অন্য সময় হলে সারহান ভাই ক্ষিপ্ত হয়ে বলতো, আমার দিকে হা হয়ে তাকিয়ে আছিস কেন? আগে কি কখনো দেখিসনি? তবে আজ নিশ্চুপ হয়ে আছে। অরিত্রিকা মনে মনে আকুল গলায় বলল, সারহান ভাই, আপনি কেমন নিশ্চুপ, মানায় না, কথা বলুন প্লিজ। সারহান ভাই, তিনি কি আমার মনের কথা শুনতে পেয়েছে? অরিত্রিকার হাত মৃদু কাঁপছে, তবুও কম্পনরত হাতে সারহানের শক্তপোক্ত পুরুষালী হাত নিজ মসৃণ কোমল হাতের মাঝে আঁকড়ে ধরল। বুকের মাঝে ধক করে উঠল। শান্ত ঝড় উঠেছে বক্ষে। অরিত্রিকা দু হাতে জড়িয়ে রাখা হাত নিজ গালে ঠেকিয়ে একধানে সারহানের মুখ পানে তাকিয়ে রইল। অনুভব করল সারহানের উষ্ণ হাতের ছোঁয়া। অরিত্রিকা অপলক এক দৃষ্টিতে তাকিয়ে থাকাকালীন ধীর কণ্ঠে আওড়ালো, আপনার এই নীরবতা আমায় ক্ষণে ক্ষণে কষ্ট দিচ্ছে সারহান ভাই। এমন নিশ্চুপ থাকা মানায় না আপনাকে। আপনাকে তো রাগী, গম্ভীর, যন্ত্রমানব হিসেবেই মানায়। আপনি জানেন, আজ আবারও আপনার হাত ধরেছি। প্রথম দিন অনিচ্ছাকৃতভাবে হাত ধরলেও আজ ইচ্ছাকৃতভাবে হাতটা ধরেছি। কিছু বলবেন না আজ? বলুন না, আজ সব কিছু শুনতে রাজি আছি আমি। আপনার কথা মন খারাপ করব না আজ। একটা কথা কি জানেন, আপনি যদি আজ হাত ধরার জন্য অপমান করতেন, আমি তবুও ছাড়তাম না, আরো শক্ত করে ধরতাম। এই হাত ধরে আপনার সাথে সারা জীবন আমি থাকতে চাই। আপনি আমায় রাখবেন আপনার ওই কঠোর হৃদয়ের মধ্যেখানে? অরিত্রিকা চোখের নোনা পানি সারহানের হাতে ভিজে যাচ্ছে। সে এক হাতে গালে গড়িয়ে পড়া অশ্রু মুছে নিল। আস্তে করে সারহানের হাত বেডে যত্ন করে রেখে দিল। সারহানের গায়ে থাকা সাদা চাদর অনেকটাই নিচে নেমে এসেছে। বুকের অপারেশনকৃত স্থানের ব্যান্ডেজটি দৃশ্যমান। ব্যান্ডেজের স্থানে গোলাকৃতি হয়ে রক্তে ভিজে উঠেছে। সে দৃশ্য দেখে অরিত্রিকার বক্ষস্থল কেঁপে উঠল। কি অসহনীয় দৃশ্য! এতক্ষণ তার ধ্যান সারহানের দিকে থাকায় খেয়াল করেনি। ইস, কি ভয়াবহ দৃশ্য! কতই না কষ্ট পেয়েছে তার শ্যামপুরুষ। অরিত্রিকা নিজেকে শক্ত করে ঈষৎ কাপা হাতে সারহানের বুকের ব্যান্ডেজ করা স্থানটি ছুঁয়ে দিল। গভীর চোখে অবলোকন করল সে। ক্ষত স্থানটি অনেকটাই গভীর। এর জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। অরিত্রিকা দুই হাতে চাদর টেনে দিল সারহানের শরীরে। চোখ সরিয়ে কেবিনের জানালা দিয়ে বাহিরে তাকালো। কিছুটা পরিষ্কার হয়ে এসেছে চারিপাশ।
কিছুক্ষণ পরেই সকাল হবে। কেবিন থেকে চলে যেতে চাইলেও মন টানল না অরিত্রিকার। সে নিজ হাতে ভর দিয়ে সারহানের দিকে তাকিয়ে রইল। আপনার শরীরের ক্ষত যেন আপনার থেকে অধিক পীড়া আমায় দিচ্ছে সারহান ভাই। পীড়া থেকে মুক্তি দিন আমায়। ভয়ঙ্কর রাত পেরিয়ে ধরণীতে সকাল হয়েছে। কিছুটা স্বস্তিকর পরিবেশ, পাখিদের কলরবে মুখরিত চারিপাশ। সূর্যের দেখা না মিললেও হালকা আলোয় অন্ধকারাচ্ছন্ন ভাব কেটে আলোকিত হয়েছে। জানালার থাই গ্লাস ভেদ করে বাহিরের আলো কেবিনে প্রবেশ করছে। মৃদু বাতাসে জানালার পর্দাগুলো নড়ে চড়ে উঠছে। বাতাসে যেন প্রশান্তির ছোঁয়া বইছে। সারহানের বাহিরের আলো চোখে পড়তেই ঘুম ভেঙে গেল। ধীরগতিতে চোখ খুলল সে। মাথা ব্যথায় টনটন করছে। পুরো শরীরে অসহনীয় ব্যথার আবির্ভাব হয়েছে। নড়লেও প্রচণ্ড লাগছে। কিছুটা সময় যেতেই ফিনাইলের তীক্ষ্ণ গন্ধ সারহানের নাকে এসে লাগলো। বিদ্যুটে গন্ধ এক নিমিষেই জানান দিল সে হসপিটালে অ্যাডমিটেড। তপ্ত নিঃশ্বাস ফেলল সে। তার মানে এখনও বেঁচে আছে সে। গতকাল এক মুহূর্তের জন্য মনে হয়েছিল আজই সব শেষ। চোখের সামনে এক মুহূর্তে সব তছনছ হয়ে গেল, তবুও কিছু করার ছিল না। ভেবেছিল কখনো পরিবারের কারো মুখ সে দেখতে পারবে না, কিন্তু ভাগ্য সহায় আছে তাই বেঁচে আছে। হাতে কিটকিটে ব্যথা অনুভব হচ্ছে তার। হাত নাড়াতে চেয়ে শরীরের দুর্বলতায় পেরে উঠল না। এতটুকুতেই শরীরে শক্তি হারিয়ে গেছে। অ্যান্টিবায়োটিক ওষুধ শরীরে প্রবেশ করলে শরীর দুর্বল হয়ে যায়। তার মনে হলো হাতে কিছুর অস্তিত্ব ও উপস্থিতি, সেই কারণে অতিরিক্ত ভারী লাগছে। সারহান অতি কষ্টে মাথা উঁচু করে হাতের দিকে তাকালো। তাকাতেই স্তব্ধ হয়ে গেল। অবিশ্বাস্য চাহনিতে তাকিয়ে রইল। অরিত্রিকা তার হাতের উপর ও মাথা রেখে আরামসে আয়েশ করে নিশ্চিন্ত হয়ে ঘুমাচ্ছে। মনে হচ্ছে কতদিন না ঘুমিয়ে আজ ইচ্ছে মতো ঘুমাচ্ছে। সারহান অসম্ভব ব্যথায় জর্জরিত হয়ে হাত অরিত্রিকার মাথার নিচ হতে বের করে নিল। ব্যথায় খিচে এলো তার মুখ। ঠোঁট কামড়ে ব্যথা নিবারণে ব্যস্ত হলো সে। অরিত্রিকার ঘুমের ব্যাঘাত ঘটায় কিছুটা বিরক্তির সহিত ঘুমে ঘুমে চোখে তাকালো। এখনো পরিপূর্ণ ঘুম না হওয়ায় বিরক্ত সে। বেড হতে মাথা তুলেই সামনে তাকাতে সারহানের ব্যথায় কুচকে যাওয়া মুখ দেখলো। দেখে ভীতু হলো সে। অরিত্রিকা বিচলিত ভঙ্গিতে বলল, কি হয়েছে আপনার? কোথায় ব্যথা করছে? অরিত্রিকার ঘুমো ঘুমো মোহনীয় কণ্ঠস্বর কর্ণপাত হতেই সারহান অরিত্রিকার দিকে তাকালো। মেয়েটা উদ্বিগ্ন হয়ে তাকিয়ে আছে তার দিকে। সারহান ব্যথাতুর স্বরে আওড়ালো, হাতে অসহ্য পেন হচ্ছে। অরিত্রিকা তৎক্ষণাৎ বেশি কিছু না ভেবে বলে উঠল, আমি আস্তে আস্তে ম্যাসাজ করে দিব। সারহানের দৃষ্টি শীতল হয়ে এলো। সে কিঞ্চিত অরিত্রিকাকে অবাক করে দিয়ে বলল, দে, তবে সাবধানে। অরিত্রিকা অবাক হলো বটে। এত সহজে অনুমতি পাবে ভাবতে পারেনি। তবে ভালো লাগার পরিমাণটা অন্তঃস্থল ছাপিয়ে গেল। সারহানকে কিছুটা সুস্থ অবস্থায় কথা বলতে দেখে অরিত্রিকা প্রফুল্ল হয়ে গেছে। আবেগী ভাব দমিয়ে অতি কষ্টে স্বাভাবিক আচরণ করছে। অসুস্থ মানুষের সামনে কান্না করা ঠিক নয়, এটা জানে অরিত্রিকা। সে আর কিছু না ভেবে পরম যত্নে সারহানের হাত ম্যাসাজ করতে ব্যস্ত হয়ে উঠল। সারহান অতি শান্ত কণ্ঠে জিজ্ঞাসা করলো, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।